জি, আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। যেহেতু আমরা গত লেকচারে বেসিক নিয়ে কিছু আলোচনা করেছি, আজকেও আমাদের বেসিক আলোচনাটাই হবে। বেসিকের মধ্যে আলোচনাগুলো আমরা বুঝতে পারলে আমাদের সামনে অ্যাডভান্স গুলো বুঝতে সহজ হবে। গত লেকচার গুলো একটু আমরা ক্যালিব্রেশন দেখেছিলাম, এক্সিস দেখেছি, নরমাল এক্সিস এর মধ্যে আমাদের লিড 1 এবং 2 দুইটাই পজিটিভ হবে। আর যদি লিড 1 যদি কিউআরএস টা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ বলতে হচ্ছে যে মানে এস টা যদি ডমিনেন্ট হয় আর কি, তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন। আর লিড 2 যদি নেগেটিভ হয়, সাথে যদি এবিএফ নেগেটিভ হয়, তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন। আর দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন।
আজকে আমরা শুরু করব হার্ট রেট ক্যালকুলেশন। তো গত লেকচারে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন যে আমরা হার্ট রেট ইসিজি পেপারে প্রতি কত সেকেন্ডের ইসিজি আমরা নেই। একটা মেশিন থেকে যখন পেপারটা বের হয় তখন টোটাল 10 সেকেন্ডের পেপার বের হয়। যে গ্রাফ পেপারটা আমরা দেখতেছি এর মধ্যে প্রতি সেকেন্ডে এরকম 5টা করে গড় বের হয়। এই যে বড় 1 গড়, 2 গড়, 3, 4, 5 এরকম বড় 5টা করে গড় প্রতি সেকেন্ডে আসে। তাহলে 60 সেকেন্ডে এরকম আমাদের 300টা গড় আসবে। এখন আমরা হার্ট রেটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা হার্ট রেট আমরা কি জানি যে মানে প্রতি মিনিটে আমাদের ভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন কতবার হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের হার্ট রেটটা। তাহলে যদি ভেন্ট্রিকল যতবার কন্ট্রাকশন হবে ততবার আমাদের একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে। প্রতিটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সাথে একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে। তাহলে ইসিজি পেপারের মধ্যে মানে ভেন্ট্রিকল কতবার কন্ট্রাকশন হচ্ছে সেটা আমরা দেখব প্রতি মিনিটে। প্রতি মিনিটে কতবার কন্ট্রাকশন হচ্ছে সেটা দেখার মাধ্যমে আমরা হার্ট রেটটা ক্যালকুলেট করতে পারবো। সাপোজ এখানের মধ্যে এই ইসিজি পেপারের মধ্যে টোটালি প্রতি সেকেন্ডে 5টা গড় বের হচ্ছে, তাহলে 2 সেকেন্ডে 10টা গড় বের হচ্ছে, এরপরে 3 সেকেন্ডে 15টা, এরকম 60 সেকেন্ডে 300টা আসবে। এখন 300টা বড় গড়ের মধ্যে এরকম কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে এটা দেখার মাধ্যমে আমরা হার্ট রেট ক্যালকুলেট করতে পারবো। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে একটা কিউআরএস কমপ্লেক্স যেটা আমাদের আর ওয়েভ আছে, একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের মাঝখানে কতটা বড় গড় আছে। যদি আমরা দেখি এখানে একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, এখানে আরেকটা আর ওয়েভ, আর ওয়েভ। তো একটা আর থেকে আরেকটা আর এর দূরত্বকে বলা হয় আর আর ইন্টারভাল। তো আর আর ইন্টারভালের মাঝখানে কত, এই একটা আর থেকে আরেকটা আর এর মাঝখানে কয়টা গড় আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 5টা গড় আছে। যদি 5টা গড় থাকে তাহলে প্রতি 5 গড় পর পর একটা আর তৈরি হচ্ছে, মানে একটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে। তো প্রতি 5টা গড়ের পর পর যদি একটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় তাহলে মিনিটে কয়টা হবে, মানে আমাদের কয়টা বড় গড় আছে? 300টা বড় গড় আছে। তাহলে 300 বড় গড়ের মাঝখানে 300 বড় গড়কে যদি আমরা আর আর ইন্টারভালের মাঝখানে যে কয়টা বড় গড় হবে তা দিয়ে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমাদের হার্ট রেট বেরিয়ে যাবে। এখন আমরা এখানে দেখি, এখানে এই একটা আর, এই একটা আর, এই দুইটা আর এর মাঝখানে আমাদের বড় গড় আছে 5টা। তো যদি 300কে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 60 আসবে। মানে যদি দুইটা আর এর মাঝখানে যদি 5টা বড় গড় থাকে তাহলে হার্ট রেট হবে 300 ডিভাইডেড 5, মানে 60 বিট পার মিনিট। এখন যদি এখানে এই আর এবং আর এর মাঝখানে যদি আমাদের দুইটা গড় হতো তাহলে আমাদের হার্ট রেট কত হতো? 300 ডিভাইডেড 2, তাহলে 150। যদি আমাদের 3টা হতো তাহলে কত হতো হার্ট রেট? 100 হতো। যদি 4টা হয় তাহলে কত হবে? 75। আমাদের মোস্ট মানে হার্ট রেটটা তো আমাদের নরমাল হার্ট রেট মোটামুটি আমাদের আমরা তো জানি যে যদি 60 to 100 একজন পেশেন্টের নরমাল হার্ট রেট থাকতে পারে। যদি 60 এর নিচে চলে যায় তাহলে ব্র্যাডিকার্ডিয়া, আর যদি 100 এর উপরে চলে যায় ট্যাকিকার্ডিয়া। এখন আমরা যদি এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এখানে তো মানে 5টা গড় ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সবগুলো ইসিজিতে যে আমার 5টা গড় ক্লিয়ারলি দেখা যাবে এমন নাও হতে পারে। তখন আমরা হিসাব করব, মানে আমরা জাস্ট গড়গুলো হিসাব করব যে 2 গড় যদি কিউআরএসটা যদি আমার এখানে হয়ে যেত, যদি মানে এই দিক দিয়ে হয়ে যেত, আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি। পার্টিসিপেন্ট সবাই মিউট করলে মনে হয় ভালো হইতো, বাড়তি আওয়াজ আসতেছে। সবাই একটু আপনারা মিউট করে রাখেন, আমি মিউট করতেছি, আপনারা একটু মিউট করে রাখেন। এই
এই যে আমাদের এখানে একটা বড় ঘর, একটা বড় ঘর, দুইটা বড় ঘর, এখানে একটা তিনটা। যদি আমাদের যদি কিউআরএস কমপ্লেক্সটা যদি এখানে এখানে যদি এই যে এটা যদি ভাইয়া মিউট তো হয় নাই, কাইন্ডলি একটু মিউট করতে বললেন সবাইকে। ভাইয়া প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি একটু। জামিল আহমেদ, ওনার মনে হয় শব্দ হচ্ছে, ওনাকে একটু মিউট করে দেন। তাহলে আমরা এখন এখানে যে দেখি বিষয়টা, যে হার্ট রেট এখন এখানে 5 আছে, 5 থাকলে তো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো আমাদের এই ইসিজি তে খুব কম সংখ্যক ইসিজি তে এরকম থাকবে যেখানের মধ্যে মানে ক্লিয়ারলি ভিজিবল হবে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমরা বিষয়টা একটু দেখাতে চেষ্টা করতেছি। যদি এই যে এখানে একটা কিউআরএস কমপ্লেক্স, আরেকটা কিউআরএস কমপ্লেক্স যদি আমাদের এখানে তৈরি হয়, যেটা আমরা একটু আগে দেখালাম, যে এখানে যদি আরেকটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়, তখন আমরা এই কিউআরএস আর এখানের মধ্যে এখানে বড় একটা ঘর আছে, আরেকটা ঘর আছে, 10টা, দুইটা বড় ঘর হয়েছে, তাহলে এখানের মধ্যে 2 পয়েন্ট মানে সামথিং এখানে আছে। তাহলে 2 পয়েন্ট আমরা যদি হিসাব করতে হয়, এখানে প্রতি গড়কে মানে 0.2 করে হিসাব করব, যেহেতু 5টা গড় ছোট গড় মিলে একটা বড় গড় হয়। তাহলে প্রতি 5টা গড়কে যদি আমরা বড় এক গড়ের সমান রাখি, তাহলে প্রতি ছোট একটা গড়কে আমরা 0.2 করে হিসাব করব। যদি আমরা 0.2 করে হিসাব করি, এখানে যে 2 এক বড় এক গড়, এই দুই গড়, এখানের মধ্যে আসছে 2.2, তাহলে আমরা 300 কে 2.2 দ্বারা আমরা ভাগ করব। যদি এখানে আরেকটু ইয়া হয়, যদি মানে আরেকটা বড় গড়ের অর্ধেক হয়, তাহলে আমরা 2.5 দ্বারা ভাগ করব। তখন যেটা আসবে সেটা হার্ট রেট হবে। যদি ওইটা করতে আমাদের সমস্যা হয়, তাহলে আমরা ছোট ঘরগুলো দ্বারা গুনবো। তাহলে ছোট বড় একটা ঘরের মধ্যে ছোট 5টা ঘর থাকতেছে, দুইটাতে 10টা, এরপরে বাড়তি যেটা থাকবে এক ঘর হোক, দুই ঘর হোক, সেটা আমরা হিসাব করব, করে সেটাকে আমরা জানি প্রতি মিনিটে বড় 60 ঘর 300 ঘর গেলেও ছোট ছোট 1500টা ঘর, 1500 স্মল স্কোয়ার থাকে। তখন বড় ছোট ঘর হিসাব করলে 1500-র মধ্যে ভাগ করতে হবে, সেটা একটু জটিল হয়ে যায়। তাই আমরা এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব নেব যে 2 ঘর অথবা 2.5 ঘর। হ্যাঁ, এভাবে করলে হার্ট রেট 1-2 বেশ কম হতে পারে, এটা এতটা সিগনিফিকেন্ট না। ভাইয়া প্রতি এক স্মল ঘরের জন্য কি 0.2 হিসাব করব আমি? হ্যাঁ, আমরা যদি প্রতি মানে যেখানের মধ্যে এরকম থাকবে না, বড় 2 ঘর বা এই যে আমাদের ঘর থেকে যদি একটু এদিকে চলে আসে, তাহলে 0.2 করে আমরা হিসাব করব প্রতি স্মল স্কয়ারের জন্য, যদি আমরা বড় ঘরের সংখ্যা দিয়ে হিসাব করতে চাই আর কি। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে এই পারছি যেমন ভাই। এটা 1 ঘর 2 ঘর, যদি আমার এখানে যদি কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হইতো, তাহলে আমরা 2.5 দ্বারা হিসাব করতাম, মানে 300 কে 2.5 দ্বারা ভাগ করে দিতাম। তাহলে দুইটা আরবের মাঝখানে কতটা লার্জ স্কয়ার আছে তা গণনা করবে, এরপর 300 কে দুইটা আরবের মধ্যবর্তী লার্জ স্কয়ারের সংখ্যা দিয়ে ভাগ করবে। মনে করি দুইটা আরবের মাঝখানে 4টা লার্জ বক্স আছে, তাহলে হার্ট রেট কত হবে? 300 ডিভাইডেড 4 ইকুয়াল টু 75 হবে। একটু টাইপিং মিস্টেক হয়েছে, 75। যদি তিনটা এবং আরেকটার হাফ থাকে, তাহলে হার্ট রেট হবে 300 ডিভাইডেড বাই 3.5। আমরা হিসাব করে দেব। এখানে আমরা দেখি এই যে একটা কিউআরএস কমপ্লেক্স, দুইটার মাঝখানে বড় ঘর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 300 ডিভাইডেড 4, 75 বিট পার মিনিট। এখন রিদম যদি খুব দ্রুত হয়, সেই ক্ষেত্রে দুইটা আরবের মধ্যবর্তী ছোট ঘর
ছোট ঘর দ্বারা আমরা হিসাবটা বুঝাইছি, ছোট ঘরকে দ্বারা যদি আমরা কাউন্ট করি তাহলে 1500 দ্বারা ইয়া করতে পারবো। এই যে একটু আগে যেটা বললাম, যদি আমরা এই যে এখানে ছোট ঘরগুলো হিসাব করা হয়েছে, এখন এখানে লক্ষ্য করেন এখানে ছোট ঘর দ্বারা হিসাব করছে। আমরা যদি ছোট ঘর হিসাব না করে এখানে আরো সহজে যদি হিসাব করি তাহলে এখানে বড় একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, আর এখানে ছোট তিনটা ঘর আসছে, তাহলে 3.6 দ্বারা আপনারা একটু হিসাব করেন, 300 কে 3.6 দ্বারা একটু হিসাব করে দেখেন। করতেন? 300 কে 3.6 দ্বারা যদি হিসাব করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, মানে হার্ট রেটটা 83 আসবে। আর যদি আমরা ছোট ঘর দ্বারা 18টা হিসাব করি তাহলে 1500 ডিভাইডেড 18 করলে হার্ট রেট 83 আসবে। এখন হার্ট রেট গণনা করার জন্য আমরা মানে ইসিজি তে অনেকগুলো তো লিড থাকে, 12 লিড থাকে 12টা, তো সেখানের মধ্যে আমরা কোন লিডটাকে দেখব, তো এই লিড 2 কে সবসময় রিদম স্ট্রিপ বলা হয়, লিড 2 তে আমরা দেখব। তো ইসিজি যে পেপারস গুলো আছে, গ্রাফস গুলো আছে, এখানের মধ্যে অনেক সময় আপনারা দেখবেন যে নিচের দিকে লিড 2 টা দেওয়া থাকে, রিদম স্ট্রিপে এটা হচ্ছে লিড 2 টাকে রিদম স্ট্রিপ বলে। তো রিদম স্ট্রিপটা ইসিজি যে পেপার আছে ইসিজি পেপারের নিচের দিকে দেওয়া থাকে, এটা সামনে দেখলে। তো রিদম স্ট্রিপে 10 সেকেন্ডের ইসিজি রেকর্ড থাকে। সুতরাং রিদম স্ট্রিপ থেকে যদি হার্ট রেট বের করতে হয় তাহলে প্রথমে রিদম স্ট্রিপে কয়টা আর ওয়েভ আছে তা গণনা করবে, তারপর তাকে 6 দিয়ে গুণ করবে। আমরা জানি যে ইসিজি পেপারে আমরা 10 সেকেন্ডের ইসিজি রেকর্ড করি। আমরা যদি 10 সেকেন্ডের ইসিজি রেকর্ড করি তাহলে রিদম স্ট্রিপে 10 সেকেন্ডে কতটা আর ওয়েভ হয়েছে ওইটা রেকর্ড থাকে। তো ওইটা যদি আমরা কাউন্ট করতে পারি তাহলে আমরা 60 সেকেন্ড পর্যন্ত যদি 60 সেকেন্ড বের করতে হলে কি করতে হবে, যে ওখানের মধ্যে 10 সেকেন্ডের ইসিজিতে যতটা থাকবে সেটাকে আমরা 6 দ্বারা গুণ করে দিলেই হবে। এটা রেগুলার রিদম, যদি আমার রেগুলার রিদম থাকে তখন এইভাবে হার্ট রেট ক্যালকুলেশন করা হবে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে লিড 1, এটা হচ্ছে লিড 2, লিড 3। এখন দেখেন লিড 1 লিড 2 টাকে আমরা আবার নিচের দিকে, মানে এটা ম্যাক্সিমাম 95% ইসিজি পেপারে এখন এগুলো দেওয়া থাকে, যে মেশিন গুলো আছে আপডেট মেশিন এগুলো সবগুলোতে মানে লিড 1 2 3 নিচে আবার লিড 2 টা দেওয়া থাকে, পুরা 10 সেকেন্ডের দেওয়া থাকে। তো সবাই দেখেন এখানে 10 সেকেন্ডের এখানে দেওয়া আছে, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন লিড 2 টা আমরা যদি কাউন্ট করি, লিড 2 তে কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে বা কয়টা আর ওয়েভ আছে, আমরা যদি দেখি এখানে এখান থেকে 13টা আছে, তাহলে 10 সেকেন্ডে যদি 13টা হয় তাহলে 60 সেকেন্ডে কয়টা হবে? 10 সেকেন্ডে 13টা হলে মানে আমরা এটাকে 6 দ্বারা গুণ করলে আমাদের 60 সেকেন্ডের বেরিয়ে যাবে, তাহলে 60 সেকেন্ডে আমাদের হবে 78 বিট পার মিনিট। আমরা এখানে নরমালি করতে পারি, এখানে যদি খুব ইজিলি যে দুই ভাবে কাউন্ট করতে পারি। প্রথম হচ্ছে আমরা দুইটা আর ওয়েভ, দুইটা কনজিকিউটিভ আর ওয়েভ আমরা দেখলাম, যে দুইটার মাঝখানে আর আর ইন্টারভালে কয়টা বড় ঘর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি এখানে একটা, এই দুইটা, এরপরে আছে এখানে তিনটা, এখানে প্রায় চারটা থেকে এদিক দিয়ে একটু বেশি আছে। তো যদি আমরা এটা হিসাব করি মানে দুইটা আর ওয়েভের মাঝখানে যদি 4টা বড় ঘর থাকে তো 75 আসে, এখানে একটু বেশি আছে তাহলে 78 আসতেছে, এটা একটা হিসাবে আমরা করতে পারি। আরেকটা আমরা এই যে লিড 2 টাতে গুনতে পারি, কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, এরপরে 4 5 6 7 8 9, এরপরে হচ্ছে 10 11 12, এরপরে 13। তাহলে এখানে লিড 2 তে 10 সেকেন্ডের ইসিজি তে আমাদের 13টা আছে, তাহলে 13টাকে আমরা যদি 10 সেকেন্ডে 13টা থাকে তাহলে 60 সেকেন্ডে আমাদের কয়টা হচ্ছে, 78 হচ্ছে। যে জামিল আহমেদ ভাই হাত তুলেছেন, কিছু বলবেন?
রামিল আহমেদ কিছু বলবেন আপনি? উনি মনে হয় বুঝতেছে না কোনো কিছু। ওনাকে মিউট করে দেন, উনি মনে হয় মানে কোনো ঝামেলায় আছে। হ্যাঁ, মিউট করে দেওয়া হয়। এখন এটার একটু হার্ট রেট আপনারা ক্যালকুলেট করেন, একটার হার্ট রেট কত, এই ইসিজিটার হার্ট রেট কত একটু দেখেন। যারা বিগিনার আছেন, নতুন হার্ট রেট মানে বুঝতে সমস্যা, তাদের মধ্যে একজন সাহস করে একটু বলেন এই ইসিজিতে হার্ট রেট কত? 72। 72 কিভাবে হিসাব করেছেন? লিড 2 তে হিসাব করেছি আমি। লিড 2 তে আর ওয়েভ আছে 12টা, হ্যাঁ 12কে 6 দ্বারা গুণন করেছি। হ্যাঁ, এখন এখানে আরেকটা মানে ওয়ে আছে, যদি মানে ইরেগুলার যদি রিদম হয়, হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা গণার সিস্টেম আছে। তো আমরা এখানে 10 সেকেন্ডের কাউন্ট করে 6 দ্বারা গুণ করেছি। যদি আমরা 6 সেকেন্ডের কাউন্ট করতাম তাহলে কত দ্বারা গুণন করতাম? 10 দিয়ে। দ্বারা গুণ করলে হতো। তাহলে প্রতি সেকেন্ডে কয়টা বড় গড় যায়? 5টা। তাহলে 6 সেকেন্ডে আমাদের কয়টা যাবে? 30টা। তাহলে আরেকটা সুযোগ আছে, যেখানের মধ্যে রিদম স্ট্রিপ দেওয়া থাকে না, সেখানের মধ্যে 30 গড়ের মধ্যে কয়টা আর ওয়েভ থাকে সেটাকে কাউন্ট করে মানে 10 দ্বারা গুণ করে দিলে হয়। তাহলে আমাদের এখানের মধ্যে 30 গড় যদি আমরা হিসাব করি, ভাইয়া বুঝি নাই, আবার বলবেন এই জিনিসটা? হ্যাঁ বলতেছি, একটু আমি ইয়া করে দিচ্ছি। Wait. যে আমরা এখানে গড়গুলোর দিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝবেন। আমরা এখানে তো 72 পেয়েছি, কিভাবে পেলাম? এখানে যদি আমরা রিদম স্ট্রিপটা লক্ষ্য করি তাহলে এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, এরকম প্রায় 12টা আছে। 6 দ্বারা যদি গুণ করে 72 হয়। আবার আমরা যদি এখানে লক্ষ্য করি যে 30 গড়ের মধ্যে কয়টা আর ওয়েভ আছে, সেটা দ্বারাও আমরা হিসাব করতে পারবো। যেখানে রিদম স্ক্রিপ্টটা দেওয়া থাকবে না, এটা তখন হিসাব হবে। তাহলে আমরা এখান থেকে যদি 30টা গড় হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 30 স্মল স্কয়ার ঘর আর কি। 13 14 না 15 বড় 30টা গড় আমরা হিসাব করতে পারবো। 17 18 19 20 21 22 23 27 28 29 30। মানে আমাদের আরেকটা সিস্টেম আছে যে আমরা এই 30 গড়ের মধ্যে কয়টা আর ওয়েভ আছে এটাকে ক্যালকুলেট করলেও আমরা করতে পারি। মানে যেখানে রিদম স্ট্রিপটা দেওয়া থাকবে না, তখন আমরা মানে টানে 30 গড়ের মধ্যে কয়টা আছে সেটা আমরা হিসাব করলেও বের করতে পারবো। তো 30 গড়ের মধ্যে এখানে কয়টা আছে আমরা কয়টা পাচ্ছি? 1 2 3 4 8টা। 5 6 7 8। তো যদি 8টা থাকে, তাহলে হার্ট রেট বেশি হয়ে যায়। আগে ছিল 72, এখন তো হয়ে যাচ্ছে 80। না এখানে হয়তো ইয়ে হয়েছে 1 2 3 4 7 8 9 10। এখানে এখানে একটা সমস্যা হয়েছে, যেটা আপনার রিদম স্ট্রিপ ছাড়া অন্য কোন স্ট্রিপ, এখানে দেখেন 3 AVF V3 তিনটা কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে এটা এরকম হচ্ছে, কম বেশি হচ্ছে। এখানে একটা সিঙ্গেল লিড তো দেখা যাচ্ছে না, এই জন্য আর কি। সিঙ্গেল লিড না, এখানে B1 মধ্যে চলে আসছে। যদি আমাদের যে কোনো একটা সিঙ্গেল লিডে 30টা গড়কে আমরা হিসাব করতে হবে, তো এখানের মধ্যে ওইটা দেওয়া হয় নাই। ওইটা হচ্ছে যে ওই যে এখন বড় যে ইসিজি গুলো আছে ওই পেপার গুলোর মধ্যে আসে। আপনার জাস্ট এতটুকু মনে রাখেন, আমাদের দুইটা সিস্টেম, একটা হচ্ছে আর ইন্টারভালকে আমরা হিসাব করে করতে পারি, আর একটা হচ্ছে রিদম স্ট্রিপকে 10 দ্বারা গুণ করে করতে পারি। আরেকটা হচ্ছে যে যেখানের মধ্যে মানে ইরেগুলার রিদম আছে সেখানের মধ্যে যে কোনো একটা সিঙ্গেল স্ট্রিপের আমরা মানে কয়টা গড় নেবো বললাম, 30 গড়ের মধ্যে কয়টা আছে সেটাকে আমরা 10 দ্বারা গুণ করে দিলে হবে। তো আইডিয়াল নিয়ম হচ্ছে আর ইন্টারভাল আর যে রিদম স্ট্রিপ যেটা আছে ওখানের মধ্যে কয়টা আছে সেটা হিসাব করা হচ্ছে আইডিয়াল নিয়ম। 30 ঘরের মধ্যে যতগুলো আর ইন্টারভেল আছে, এটা কি হচ্ছে ইরেগুলারের ক্ষেত্রে? জি জি। আচ্ছা।
আচ্ছা, এখন আসে হার্ট রেট বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? ভাইয়া একটা জিনিস ছিল জি জানা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে দুইটা আড়ার মধ্যে যতগুলা বড় লার্জ ইয়ে আছে, ঘর আছে, বড় ঘর আছে, ওগুলা দিয়ে ওইটা দিয়ে গুণ করলেই তো আমরা মানে ভাগ করলেই তো আমরা ইয়ে পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে ওটাকে 300 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই। তো অনেক জি। সময় আছে মানে অনেক ওটার দিকে না গিয়ে ওই যে রিদম যদি ইরেগুলার হয়ে থাকে বা হয়ে থাকে তখন দুইটা না, মিশিয়ে যিনি কোশ্চেনটা করেছেন, আমি ওনাকে একটা কোশ্চেন করতে চাই। যখন রিদম রেগুলার তখন সবগুলো আর এর মধ্যে আপনি সেম ঘর পাবেন। যখন ইররেগুলার তখন একটার মাঝে 6টা পাবেন, একটার মাঝে 5টা পাবেন, একটার মাঝে 3টা পাবেন। তখন আপনি কোনটা দিয়ে ভাগ করবেন 300-কে? আমাদেরকে রিদম স্ট্রিপ যে দেওয়া থাকবে 10 তার সেকেন্ড। মানে ইররেগুলার থাকলে আপনাকে এইটা বড় কষ্ট করে এটা করতে হবে আর কি। হ্যাঁ, বড় নিয়মটা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো হার্ট রেটের ক্ষেত্রে? হার্ট রেট তো সবাই পারেন, এখানে একবারে যারা নতুন তাদের একটু আর কি জন্য একটু ডিসকাস করলাম। এবার আমরা আসি একটা ইসিজি ইন্টারপ্রেট করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো অবশ্যই রাখতে হবে, আমাদেরকে হার্ট রেট দেখতে হবে যে হার্ট রেট 60 to 100 এর মধ্যে আছে কিনা। যদি 60 এর নিচে চলে যায় তাহলে তো ব্র্যাডিকার্ডিয়া, 60 এর উপরে যদি 100 এর উপরে চলে যায় তখন সেই ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া। আমরা রিদমটা দেখতে হবে যে রিদমটা নরমাল রেগুলার আছে নাকি ইরেগুলার আছে। পি ওয়েভটা আমরা দেখতে হবে যে পি ওয়েভটা এখানে হার্টের মধ্যে নরমাল ইসিজি তে পি ওয়েভ অবশ্যই থাকবে। যদি পি ওয়েভ না থাকে তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানের মধ্যে কিছু কোনোটা মানে অ্যাবনরমালিটি থাকতে পারে। পিআর ইন্টারভ্যাল আমাদেরকে দেখতে হবে, পিআর ইন্টারভ্যাল আছে কতটুকু নরমাল, এটা আমরা সামনে আলোচনা করব। তাহলে আমরা এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আমাদের ইসিজির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হার্ট রেট আমরা দেখব, রিদম দেখব, পি ওয়েভ নরমাল নাকি অ্যাবনরমাল। আপনাকে নরমালটা শেখানো হবে, অ্যাবনরমালটা শেখানো হবে। অ্যাবনরমাল হলে কি কি হতে পারে আর নরমাল হলে তো আছে, ঠিক আছে। পেয়ার ইন্টারভালের নরমাল আছে নাকি অ্যাবনরমাল আছে, অ্যাবনরমাল হলে কি কি সমস্যা হতে পারে। তাহলে এরপরে কিউআরএস ওয়েভটা দেখবেন, আপনি কিউ ওয়েভ দেখবেন, আর ওয়েভ দেখবেন, এস ওয়েভ দেখবেন। কিউ ওয়েভের মরফোলজি, আর ওয়েভের মরফোলজি, এস ওয়েভের মরফোলজি। মানে কিউ ওয়েভের নরমালি কেমন হতে পারে, আর ওয়েভটা নরমাল কেমন হতে পারে, এস ওয়েভ নরমালি কেমন থাকবে, আর অ্যাবনরমাল হলে কেমন হবে। তাহলে এই তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসেন এসটি সেগমেন্ট, নরমাল এসটি সেগমেন্ট কেমন হবে আর অ্যাবনরমাল এসটি সেগমেন্ট কেমন হবে, এই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে। তাহলে যদি এই বিষয়গুলো যদি বোঝা যায়, মানে খুব ইজি কয়েকটা বিষয়, তাহলে বাকি সবগুলো টি ওয়েভটা আপনাকে দেখতে হবে যে নরমাল টি ওয়েভ কেমন, অ্যাবনরমাল টি ওয়েভ কেমন। তো এগুলো যদি বুঝতে পারেন তাহলে বাকি পুরো ইসিজিটাই সহজ হয়ে যাবে, বোঝাটা সহজ হয়ে যাবে, ম্যাথের মতো হয়ে যাবে দেখবেন। তাহলে এই বিষয়গুলোর উপরে আমাদের বেসিক এবং অ্যাডভান্স এর মধ্যে জাস্ট এই বিষয়গুলোই আলোচনা হবে, এর চাইতে বাইরে তেমন একটা কিছু আলোচনা হবে না। এবার আমরা আসি হার্ট রেট। নরমাল হার্ট রেট থাকবে 60 to 100 এর মধ্যে, যদি 60 থেকে কমে ব্রাডিকার্ডিয়া, আর যদি 100 থেকে বেড়ে যায় তাহলে ট্যাকিকার্ডিয়া। এখন হার্ট রেট যদি এসএ নোড থেকে তৈরি হয় তাহলে তাকে সাইনাস রিদম বলে। তো আমরা তো যে ইসিজি যদি একটা ইয়া করে, আমরা যে ইসিজি যে যদি এখানে এসএ নোড যদি আমরা ধরি যে এখানে রাইট এট্রিয়াম এর মধ্যে আমাদের এসএ নোড থাকে, এসএ নোড থেকে ইম্পালস জেনারেশন হয়, এরপরে সেটা আপনার আসবে এবি নোডে, এবি নোড থেকে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের দিকে যাবে। এখন যে এসএ নোড থেকে যদি কোনো একটা ইম্পালস তৈরি না হয় তাহলে তখন সেটা কিন্তু আর নরমাল হবে না। হার্টের জিনিসটা এসএ নোড থেকে তৈরি হতে হবে, যদি এসএ নোড থেকে তৈরি না হয় সেটা আপনার নরমাল হবে না। যে এসএ নোড থেকে কিন্তু পি ওয়েভের সূচনা হয়। তো পি ওয়েভ যদি এসএ নোড থেকে যদি কোনো একটা ইম্পালস যদি এসএ নোড থেকে আসে তাহলে সেটা সাইনাস রিদম হবে। আর যদি এসএ নোড থেকে যদি না আসে তাহলে সেটা অ্যাট্রিয়াল রিদম, বিভিন্ন অ্যাট্রিয়ামের বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, সেটা পরে ডিসকাস হবে। তো একটা নরমাল ইসিজি তে পি ওয়েভ অবশ্যই থাকতে হবে, আর প্রতিটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স থাকবে।
এই যে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এখানে হার্টের দুইটা আরবের মাঝখানে কয়টা ইয়ে আছে দেখেন, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়, ছয়ের উপরে চলে গেছে, মানে 6.5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হার্ট রেটটা কত 50, মানে বিলো 60 তে চলে আসবে। তাহলে বিলো 60 তে যদি চলে আসে তাহলে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এখন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কেন বললাম, এই যে এখানে দেখেন পি ওয়েভ আছে, আর পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স আছে। ব্র্যাডিকার্ডিয়া কিন্তু খুব নরমালি খুব একটা হয় না, ব্র্যাডিকার্ডিয়া বিভিন্ন সময় বিভিন্ন হার্ট ব্লকের মধ্যে ব্র্যাডিকার্ডিয়া হয়। আর নরমালি ব্র্যাডিকার্ডিয়া যদি হয়, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া যদি আমরা বলতে হয়, মানে সাইনাস ব্র্যাডিকার্ডিয়াটা খুব একটা খারাপ না, মানে এটা মোটামুটি যদি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া না, ব্র্যাডিকার্ডিয়া আছে পি ওয়েভ নাই, তখন আপনাকে অনেক নরমাল কিছু চিন্তা করতে হবে। এখানে কিন্তু পি ওয়েভটা আছে, যদি পি ওয়েভটা থাকে তাহলে এখানের মধ্যে খুব ভয়ের কোনো কারণ নাই, মোটামুটি কজ গুলো আইডেন্টিফাই করা সহজ হবে। এই যে এখানে এটা হচ্ছে পি ওয়েভ, এটা হচ্ছে পি ওয়েভ, প্রতিটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স আছে, এটা পি ওয়েভ। তাহলে পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু হার্ট রেট যদি 60 এর নিচে চলে আসে তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্র্যাডিকার্ডিয়া বলবো। ব্র্যাডিকার্ডিয়ার কজ কি কি হতে পারে? ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্ট ডিউ টু স্ট্রং ভ্যাগাল টোন, এরপরে যারা অ্যাথলেটস আছে তাদের হতে পারে। আর কাদের ক্ষেত্রে হতে পারে, এখানে খুব কমনলি হয় যেটা মনে রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজমের মধ্যে হয়, হাইপোথার্মিয়ার মধ্যে হয়, বিটা ব্লকার যারা রেগুলার ইনটেক করে তাদের হতে পারে, যাদের অ্যান্টি এরিথমিক ড্রাগস আছে তাদের হতে পারে। আমরা নরমালের মধ্যে যখন আপনারা ওয়ার্ডে থাকবেন সেই ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া যে পেশেন্ট গুলো পাবেন, জাস্ট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, তাদের হয়তো বিটা ব্লকার খাওয়ার হিস্ট্রি থাকতে পারে, অথবা তাদের হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, হাইপোথার্মিয়া থাকতে পারে। যাদের কোলেস্টেটিক জান্ডিস যাদের, তাদেরও ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এগুলো হচ্ছে খুব কমন কজ, আর বাকি যেগুলো আছে ওগুলো খুব একটা পাওয়া যায় না। আপনাকে যেটা যদি ব্র্যাডিকার্ডিয়া পান তাহলে তার হাইপোথাইরয়েডিজমটা চিন্তা করতে হবে, সবচাইতে ইম্পর্টেন্ট এটা। কোলেস্টেটিক জান্ডিস থাকলে ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। স্লাইডটা আমরা দিয়ে দেব, দেখে নেবেন পরে। মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল, হাইপোথাইরয়েডিজম, হাইপোথার্মিয়া, কোলেস্টেটিক জন্ডিস, রেজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, আর বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খেলেও ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এখন ব্র্যাডিকার্ডিয়ার ট্রিটমেন্ট কি? ব্র্যাডিকার্ডিয়ার ট্রিটমেন্ট যদি হাইপোথাইরয়েডিজম থাকে, হাইপোথাইরয়েডিজম কারেকশন করলে মানে মোটামুটি এটা ঠিক হয়ে যাবে। আর বিটা ব্লকারের কারণে হয়ে থাকলে বিটা ব্লকার যখন বন্ধ করবে, ডাইরেক্টলি না, ট্যাপারিং ডোজে যখন বন্ধ করা হবে তখন ব্র্যাডিকার্ডিয়া ঠিক হয়ে যাবে। এখন আসি আমরা ট্যাকিকার্ডিয়া। হার্ট রেট যখন অ্যাবোভ 100 চলে যাবে তখন সেটাকে সাইনাস ট্যাকিকার্ডিয়া হিসাবে বলা হবে। সাইনাস ট্যাকিকার্ডিয়া কখন বলবো? যদি আমার পি ওয়েভ থাকে। এখানে দেখেন প্রতিটাতে পি ওয়েভ আছে। যদি পি ওয়েভ না থাকতো তাহলে বিভিন্ন ধরনের ট্যাকিকার্ডিয়া হতো, যেটা আমাদের যে অ্যারিথমিয়ার ক্লাসে বিস্তারিত বলা হবে। এখানে পি ওয়েভটা আছে দেখুন, প্রতিটার মধ্যে কিউআরএস এর আগে একটা পি আছে, এই কিউআরএস এর আগে একটা পি, কিউআরএস কমপ্লেক্স তার আগে একটা পি, কিউআরএস কমপ্লেক্স একটা পি আছে। যদি পি ওয়েভ থাকে এবং পি ওয়েভের পরে যদি কিউআরএস কমপ্লেক্স থাকে এবং রেগুলার যদি রিদম থাকে তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়ার কজ কি কি আছে? এক্সারসাইজের কারণে হতে পারে, এনিমিয়ার কারণে হতে পারে, কারো যদি ডিহাইড্রেশন অথবা শক হয় তখন হার্ট খুব প্রচুরলি কাজ করবে, যখন এক্সারসাইজ করে তখন মানুষের হার্ট রেট বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া মানে তার হার্ট রেট বেড়ে গেল। যখন এনিমিয়া হয় তখন বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, আর হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায়, হিমোগ্লোবিন আমাদের টিস্যুতে অক্সিজেন ক্যারি করে। এখন আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কম কিন্তু বডিতে প্রচুর অক্সিজেন, প্রতিটা টিস্যুতে তার ডিমান্ড অনুযায়ী অক্সিজেন পাঠাতে হবে। তো অক্সিজেন যদি পাঠাতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? প্রচুর পরিমাণ ব্লাড যেতে হবে, কিন্তু তার তো সেই পরিমাণ নাই। তখন হার্ট চেষ্টা করে যে প্রচুর পরিমাণ হার্ট রেটটা বাড়াই দেওয়ার জন্য, যে সে হার্ট রেট বাড়িয়ে দিয়ে টিস্যুতে অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করে। সে কারণে এনিমিয়াতে ট্যাকিকার্ডিয়া হতে পারে।
ডিহাইড্রেশনের মধ্যে হতে পারে শক, যখন শকের মধ্যে অথবা ডিহাইড্রেশনের মধ্যে বডি প্রেসার কমে যায়, তখন হার্ট রেট বেড়ে গিয়ে সেটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে বডিকে সাপোর্ট দিতে চেষ্টা করে, সেজন্য হার্ট রেট বেড়ে যেতে পারে, আমাদের ট্যাকিকার্ডিয়া হতে পারে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হতে পারে। মোটামুটি এগুলো হচ্ছে সবচেয়ে কমন। মেডিকেশনের মধ্যে কোন মেডিকেশন, আমরা যে ব্রঙ্কোডাইলেটর যে মেডিকেশন গুলো আছে, সালবিউটামল, সালমেটেরল, এগুলোতে ট্যাকিকার্ডিয়া হতে পারে। স্টেরয়েড যারা খায়, স্টেরয়েড মানে প্রেডনিসোলন, ওদেরও ট্যাকিকার্ডিয়া হতে পারে। রিদম, এখন আমরা হার্টের রিদম 3 প্রকার হতে পারে। রেগুলার রিদম হতে পারে, ইরেগুলারলি ইরেগুলার হতে পারে, রেগুলারলি ইরেগুলার হতে পারে। রেগুলার রিদমে প্রতিটা আরআর ইন্টারভাল রেগুলার প্যাটার্ন ফলো করবে, আর ইরেগুলারলি ইরেগুলার কোনো আরআর ইন্টারভাল রেগুলার প্যাটার্ন ফলো করবে না। প্রতিটি আরআর ইন্টারভালের মাঝে লার্জ স্কয়ারের সংখ্যা বিভিন্ন রকম হবে। আর রেগুলারলি ইরেগুলার কখন হবে, কিছু আরআর ইন্টারভাল রেগুলার হবে আর কিছু ইরেগুলার হবে। এখানের মধ্যে লক্ষ্য করেন, রিদমের মধ্যে রেগুলার রিদম, এই যে একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, দুইটা আরআর ইন্টারভালের মাঝখানে যদি আমরা বড় ঘর দেখি কয়টা আছে, 1 2 3 4টার কাছাকাছি, এখানেও 4টার কাছাকাছি, মানে সবগুলো আরআর ইন্টারভালের মাঝখানে যে আমাদের বড় লার্জ স্কয়ার গুলো আছে এগুলো সেম। যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা রেগুলার রিদম বলবো। তাহলে এটা হচ্ছে নরমাল সাইনাস রিদম। ইরেগুলারলি ইরেগুলার কখন হয়, ইরেগুলারলি ইরেগুলার মধ্যে এই যে দেখেন, এই একটা আর ওয়েভ, এই একটা আর ওয়েভ, দুইটার মাঝখানের দূরত্ব কয়টা, এখানে 1 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আর এখানের মাঝখানে আছে 1 2 3 3.5 ঘর। আবার এই দুইটার মাঝখানে আসছে 1 2 মানে 2 পয়েন্ট সামথিং। তাহলে একটার আর আরেকটার মাঝে মানে কোনোটার মধ্যে কোনো রেগুলার প্যাটার্ন ফলো করে নাই, সবগুলো ইরেগুলারলি ইরেগুলার প্যাটার্ন ফলো করছে, যার কারণে এখানে রিদমটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। ইরেগুলারলি ইরেগুলার প্যাটার্নটা মোস্ট কমন যে কাউজে হয় সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে কি হচ্ছে, মানে এখানের মধ্যে কোনো পি ওয়েভ নাই, মানে দেখেন এখানের মধ্যে কোনো পি ওয়েভ নাই, এখানের মধ্যে একটা পি ওয়েভ আছে, খুব সুন্দর পি ওয়েভ আছে এখানে, প্রতিটার মধ্যে মানে রেগুলার প্যাটার্নে রেগুলার রিদমের মধ্যে পি ওয়েভ সব জায়গাতে থাকবে। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখন হবে তখন মানে অ্যাট্রিয়ার এত দ্রুত কন্ট্রাকশন করে যে সেখানের মধ্যে কোনো পি ওয়েভ তৈরি হচ্ছে না। এখানের মধ্যে পি ওয়েভটা ফিব্রিলেটরি ওয়েভের মাধ্যমে, যে মানে ফিব্রিলেটরি ওয়েভের মাধ্যমে কনভার্ট হয়ে যাচ্ছে। কোনো অ্যাট্রিয়াল রিদমটা অনেক বেশি থাকে, ফাস্ট থাকে, কিন্তু প্রতিটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের পরে একটা কিউআরএস কমপ্লেক্স হয় না, কিউআরএস কমপ্লেক্স তার মানে অ্যাবনরমাল হয়ে যায়। দেখা যাচ্ছে যে একটা পি ওয়েভের পরে মানে এখানে কয়েকটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স হলো, আবার এখানে দুইটার পরে একটা হলো, আবার এখানে হলো, মানে এখানে কোনো পি ওয়েভের পরে আমাদের নরমাল রিদম হতে হলে কি হতে হবে, প্রতিটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স হতে হবে। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে এই যে নরমাল প্যাটার্নটা আছে, নরমাল প্যাটার্নটা ফলো করতেছে না। এই কারণের মধ্যে আমার কি হচ্ছে, আর ওয়েভ গুলো ইরেগুলার হয়ে যাচ্ছে, মানে একটা আর ওয়েভ আর আরেকটা আর ওয়েভের মাঝখানে যে বড় ঘর গুলো আছে, এই বড় ঘরগুলোর মধ্যে যে একটা রেগুলার প্যাটার্ন থাকা দরকার ছিল সেটা নেই। আমরা যদি এখানে দেখি তাহলে এগুলোর হার্ট রেট, এরকম একটা ইসিজি যদি থাকে তাহলে তার হার্ট রেট কত সেটা দেখার জন্য আমাদেরকে যে রিদম স্ট্রিপটা দেখতে হবে। রিদম স্ট্রিপ মানে লিড টু, যেটা ইসিজি পেপারের একবারে নিচের দিকে দেওয়া থাকে, সেটা আমাদের দেখতে হবে। সেটা যদি আমরা দেখি তখন আমরা হার্ট রেটটা বুঝতে পারবো যে তার হার্ট রেট এখন কত আছে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে এরকম ইরেগুলারলি ইরেগুলার প্যাটার্ন ফলো করে। এবার আসি রেগুলারলি ইরেগুলার কখন হচ্ছে। রেগুলারলি ইরেগুলার দেখেন এখানের মধ্যে এই যে এই দুইটার মাঝখানে এই যে একটা, এরপরে একটা, মানে একটা রেগুলার এরপরে আরেকটা ইরেগুলার, আবার পরবর্তী যেটা আসছে এটা আগেরটার মতো হবে। এই দুইটা একরকম, মানে এখানে দুইটার মাঝখানে হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আবার এখানের মধ্যে 1 2 3 4, আবার এটার মধ্যে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এটার মধ্যে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ঘর, মানে এটার মাঝখানে 8 ঘর আছে, এটাও তো সেম 8 ঘর। তাহলে রেগুলারলি ইরেগুলারের মধ্যে হবে যে প্রথম একটা যেটা হবে পরেরটা তার, এগুলো হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টাইপ 2 এর মধ্যে মোটামুটি রেগুলারলি ইরেগুলার প্যাটার্নটা পাওয়া যায়।
এটা আমরা হার্ট ব্লক বুঝতে গেলে বুঝতে পারবো। তাহলে এখানে আমরা যেটা দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, রেগুলার রিদম আর ইরেগুলারলি ইরেগুলার। ইরেগুলারলি ইরেগুলারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কারণ এটা যদি ধরতে না পারে, বুঝতে না পারে এবং যদি ট্রিটমেন্ট দিতে না পারে, তাহলে এখানের মধ্যে মানে ইরেগুলারলি ইরেগুলার যখন হবে তথা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বোঝার একটা মানে খুব কমন একটা ক্লু হচ্ছে হার্ট রেটটা ইরেগুলারলি ইরেগুলার থাকবে। তো হার্ট রেট ইরেগুলারলি ইরেগুলার যদি বুঝতে পারেন তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বোঝা যাবে। কারণ অনেক জায়গা মেশিনের মধ্যে যদি আপনার ইলেকট্রোড গুলো বডিতে খুব প্রপারলি স্মুথলি যদি লাগানো না হয়, সেই ক্ষেত্রে ফি ওয়েভ গুলো এরকম মানে ফিব্রিলেটরি ওয়েভের মতো তৈরি হতে পারে। তখন কিন্তু কনফিউজড হয়ে যাবেন। সেই কনফিউজটা দূর করার জন্য একটাই মাত্র উপায় যে আপনি হার্ট রেটটা লক্ষ্য করবেন, যে হার্ট রেট একটা মানে যেগুলো আছে সেখানের মধ্যে ইরেগুলারলি রেগুলার হবে, দুইটার মাঝখানে আমাদের তেমন একটা ইয়া থাকবে না, মিল থাকবে না, রেগুলার কোনো প্যাটার্ন ফলো করবে না। সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট দিতে হবে। যে যে ট্রিটমেন্ট আছে সেখানের মধ্যে তার অ্যান্টিকোয়াগুলেন্ট লাগতে পারে, ইমিউডারন লাগতে পারে, সেই ট্রিটমেন্ট গুলো দিতে হবে। আমরা কি রেগুলার ইরেগুলার বা ইরেগুলারলি ইরেগুলার যেটাই হোক সবগুলো কি লিড 2 তে দেখবো? হ্যাঁ, আমরা মোটামুটি রিদম স্ট্রিপ লিড 2 তে ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ, অন্যগুলো তো আমরা দেখতে পারি, কিন্তু সবচাইতে মোস্ট কমনলি বোঝা যায় লিড 2 তে। আরেকটা কোশ্চেন ছিল যে যদি সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসে, তো ডোজ গুলা না হয় ট্যাপারিং করলাম, এটা তো একটা মানে লেন্দি প্রসেস, তো ইনস্ট্যান্ট তার মানে হার্ট রেট বাড়ানোর কোনো ওয়ে আছে বা কোনো ট্রিটমেন্ট? ইনস্ট্যান্ট তো আমরা দেখবো মানে করে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়ার বিভিন্ন কজ হতে পারে। যেমন দেখেন এখানে যেটা আছে রেগুলারলি ইরেগুলার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যেও কিন্তু সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। মুভিস টাইপ 1 টাইপ 2 ওখানেও কিন্তু সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। এরপরে যেটা আছে আপনার কমপ্লিট হার্ট ব্লকের মধ্যে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আমাদের হার্ট রেট বাড়ানোর জন্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, মানে এটা আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্টে ডিসকাস করব, মানে যদি একবারে সিভিয়ারলি, এটা আমাদের একটা ক্লাস আছে ওখানে এটা কমপ্লিট আলোচনা করা হবে। কারো ক্ষেত্রে পেসমেকার, টেম্পোরারি পেসমেকার লাগতে পারে, কারো পার্মানেন্ট পেসমেকার লাগতে পারে। এমনি যদি সিভিয়ার ট্র্যাকিকার্ডিয়া নিয়ে আসে সেই ক্ষেত্রে? হ্যাঁ, সিভিয়ার ট্যাকিকার্ডিয়া যদি থাকে, সাইনাস ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরেন সাইনাস ট্যাকিকার্ডিয়াটা নরমালি কি কারণে হয়? অ্যাংজাইটি তো সাইনাস ট্যাকিকার্ডিয়া হয়ে যায়। প্যানিক ডিসঅর্ডার, আপনি অনেক সময় ইমার্জেন্সিতে বসবেন, দেখবেন যে পেশেন্ট আসছে বয়স 30 থেকে 35 বা 25-30, তাদের হঠাৎ করে মানে ইসিজি করালেন, দেখলেন যে হার্ট রেটে মানে সে আসছে বলতেছে যে আমার খুব বুক ধড়ফড় করতেছে, খুব প্রবলেম হচ্ছে, এরকম নিয়ে আপনার কাছে ইমার্জেন্সিতে চলে আসলো। আসার পরে আপনি দেখলেন যে মানে তার বিপি নরমাল আছে, এরপরে কোনো এম এর কোনো ফিচার্স নাই, সবকিছু ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক সেরকম কিছু নাই। এখন আপনি হিস্ট্রি নিয়ে দেখলেন যে তার কোনো অ্যাংজাইটির কোনো কারণ আছে, কোনো ডিপ্রেসিভ কোনো কজ আছে, হ্যাঁ, বা পেনিক ডিসঅর্ডার মতো মনে হচ্ছে। পেনিক ডিসঅর্ডারের মধ্যে কিন্তু মোস্টলি সাইনাস ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে। পেশেন্ট আসবে বলবে যে আমার বুক ধড়ফড় করতেছে, মানে বুক ফেটে মানে সে অনেকভাবে বলবে যে বুক ফেটে যাচ্ছে, এমন হচ্ছে। আপনি ইসিজি করার পরে সাইনাস ট্যাকিকার্ডিয়া পেতে পারেন। 150, 160, 70 এরকম পর্যন্ত হার্ট রেট থাকতে পারে। তখন ইনিশিয়ালি একটা যদি স্টার্ট বিটা ব্লকার যদি দেওয়া হয়, এটা উইথিন 1 আওয়ার ম্যাজিকের মধ্যে আপনার ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে। 1 আওয়ার লাগবে। হ্যাঁ, অনেকে, আমি গত কয়েকদিন আগে একটা পেশেন্ট পাইছিলাম, ইমার্জেন্সিতে আসলো, বয়স 25-30 এর মতো হবে। এটা আমি মেসেঞ্জারে আপনাদেরকে ওই পেশেন্টের 3টা ইসিজি আমি 1 ঘন্টার মধ্যে নিয়েছিলাম, 3টা ইসিজি এবং তার ম্যানেজমেন্টটা দেব। তার সেম প্রবলেম ছিল, হার্ট রেট ছিল 160 এর কাছাকাছি, তাকে একটা বিটা ব্লকার স্ট্রেট দেওয়া হলো। আফটার 30 মিনিট তার হার্ট রেট আসলো 110 আসলো। এরপরে 1 আওয়ার পরে তার থার্ড টাইম যখন রিপিটেড ইসিজি নেওয়া হয়, তার হার্ট রেট মোটামুটি নরমাল, একবারে সাইনাস রিদম নরমাল হার্ট রেট চলে আসে, 72 থেকে 73 এর মধ্যে চলে আসে। তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়া যদি থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান থাকবে প্রথমে একটা বিটা ব্লকার। আমি যেটা করি ভাইয়া, যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে তখন আমি পালস অক্সিমিটার দিয়ে কিছু সময় মনিটরিং করি যে হার্ট রেট কমতেছে কিনা বা বাড়তেছে কিনা। যদি দেখি যে কমতেছে তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার সাসপেক্ট করি, আর আদারওয়াইজ যদি দেখা যায় যে প্যাথোলজিক্যাল কন্ডিশনে বেড়ে গেছে তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর অত্যধিক যদি বেশি হয় তখন আমি ইভাবপ্রাডিন দেই। আপনারা কিরকম ব্যারাপামিন দিলেও চলে যায় অনেক সময়, যেটা আমাদের আছে ব্যারাপামিন, ব্যারাকাল এসার নামে পাওয়া যায়, ওটা দিলেও চলে যায়।
মানে আপনার একটা রেট লিমিটিং একটা ড্রাগস দিলে ঠিক হয়ে যাবে স্টেট দিয়ে, এরপরে পরবর্তীতে এটা আপনারা তো যারা ইমার্জেন্সিতে কাজ করেন পেয়েছেন, ম্যাক্সিমামে থাকে এগুলো ওই যে টেনশন কারণে, মানে ইয়াং এজের মধ্যে দেখবেন খুব বেশি হয়। আর একটা কোশ্চেন হচ্ছে, রেগুলারলি ইরেগুলারের ক্ষেত্রে আমরা হার্ট রেটটা বের করার জন্য কি 30 ঘরের মধ্যে কয়টা আর ওয়েভ আছে ইনটু 10 আমরা যদি এভাবে বের 30 ঘর আমরা ইসিজি পেপারটা দেখবো, হ্যাঁ এক একটা হুম, মেশিন থেকে ইসিজি পেপারটা এক এক রকম আসে। আমরা যে জি কোনো একটা সিঙ্গেল লিডের মধ্যে 30 ঘর দেখবো, অথবা আমরা যে লিড 2টা নিচের দিকে দেওয়া থাকে 10 হুম, সেকেন্ডের ইসিজি সেখানে রেকর্ড করা থাকে। আমি ওই ইউজুয়ালি 10 সেকেন্ডের যে রিদম স্ট্রিপ আছে ওইটাই দেখি, ওইটা দেখলে মোটামুটি চলে, ওটাতে খুব ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, রিদম স্ট্রিপকে আপনি 10 দ্বারা গুণ করে 6 দ্বারা গুণ করলে হবে, আর যদি আপনি 30 ঘর দেখেন হুম। সেই ক্ষেত্রে আপনাকে 10 দ্বারা গুণ করতে হবে। আমি বলছিলাম রেগুলারলি ইরেগুলারের ক্ষেত্রে এটার রুলসটা কোনটা? হ্যাঁ একই একই। একই, জি, মানে ইরেগুলারের রুলসটা কারণ ফলো করলে আপনাকে এটা বুঝতে হবে যে মানে 30 গড় নেওয়া মানে আপনি তার 6 সেকেন্ডের মোটামুটি গ্রাফস রেকর্ড করছেন, ঠিক আছে? তো হুম, একটা পেশেন্টের 6 সেকেন্ড পর পর তো যাদের রেগুলারও হয় তাদের ওটা মোটামুটি 6 সেকেন্ডের মাঝেই রেগুলার হবে, বা রেগুলার এগুলো 6 সেকেন্ড দেখলেও চলে, 10 সেকেন্ড দেখলেও চলে। কথাটা কি বুঝতে পারছেন? না আমি আসলে জানতে চাচ্ছিলাম আমাদের রেগুলার হার্ট রেট দেখার জন্য একটা নিয়ম আর ইরেগুলার হার্ট রেট দেখার মানে বের না, করার আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম না, আপনি আবার রেগুলার রিদমটা তো জাস্ট একটা সিঙ্গেল লিডে দুইটা আরআর ইন্টারভাল দেখলেই হয়ে যাবে, হয়ে যায়, হ্যাঁ। এক নাম্বার। 2 নাম্বার, রেগুলার রিদমটা যদি আপনি রিদম স্ট্রিপ থেকে কাউন্ট করে দেখেন তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। হুম, কিন্তু ইরেগুলার যেটা, সেটার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে রিদম স্ট্রিপটা দেখতে হবে। আচ্ছা। ক্লিয়ার রিদম এখন? স্ট্রিপ দেখে রিদম কত দিয়ে স্ট্রিপের গুণ মধ্যে কয়টা আছে সেটাকে, রিদম স্ট্রিপের মধ্যে তো টোটালি 10 সেকেন্ডের ইসিজি রেকর্ড করা থাকে। দেখবেন যে রিদম 10 সেকেন্ডের মধ্যে কিন্তু 50টা গড় আছে, হ্যাঁ? তাহলে আচ্ছা, 50টা গড় থাকলে আপনি ওটাকে 6 দ্বারা গুণ করলে 300 গড়ের মানে মোটামুটি কয়টা হার্ট রেট কত ছিল সেটা বেরিয়ে চলে আসতেছে। আপনাকে আলটিমেটলি 300 তে পৌঁছাইতে হবে। আমরা যে ইজির জন্য বলি আর কি যে রিদম স্ট্রিপে কয়টা আছে, তো রিদম স্ট্রিপে তো 10 সেকেন্ডের ইসিজি রেকর্ড করা থাকে। তো ওখানের মধ্যে যদি আপনি 10টা পেলেন, 5টা পেলেন, তাহলে এরপরে আপনি ওটাকে মানে 10 সেকেন্ডে 5টা, তাহলে 60 সেকেন্ডে কয়টা হবে? ওই যে 6 দ্বারা গুণ করলে 60 সেকেন্ডেরটা বেরিয়ে চলে আসবে। আচ্ছা, আচ্ছা। মানে রিদম স্ট্রিপকে অলওয়েজ 10 দ্বারা গুণ 6 দ্বারা গুণ করবে। তাহলে নরমাল ইসিজি তে রিদম সবসময় রেগুলার হবে। এই ফিগারটা আমরা সবাই একটু দেখি, এটা আমরা ওই দিন হালকা একটু আলোচনা করেছিলাম। এখানের মধ্যে যে B1 থেকে B6 পর্যন্ত এই লিড গুলো আপনার হচ্ছে চেস্ট লিড কে রিপ্রেজেন্ট করতেছে। আর যদি আমাদের এখানের মধ্যে যেটা আছে AVL এবং লিড 1, এই দুইটা কিন্তু আপনার বাম পাশে মানে ল্যাটেরালি, হার্টের ল্যাটেরালি আছে, তাহলে ল্যাটেরালিও উপরের দিকে আছে। তাহলে লিড 1 এবং EVL এই দুইটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা বুঝতে হবে যে আপনার 1 EVL এ প্রবলেম হলে তার মানে হাই ল্যাটেরাল মানে হার্টের ল্যাটেরাল সাইডে কোনো প্রবলেম হচ্ছে। এটা আমরা আরেকটু পরে একটু ডিসকাস করতেছি, জাস্ট ফিগারটা একটু মনে রাখেন। আর এখানে হচ্ছে 2-3 AVF, 2-3 AVF এ প্রবলেম হওয়া মানে হার্টের ইনফিরিয়র সারফেসে কোনো প্রবলেম হচ্ছে, এটা আরেকটা ইয়াতে জাস্ট এগুলো আমরা পরে আলোচনা করব। ইসিজি তে ওয়েভ সমূহের নাম দেখি আমরা, কি কি ওয়েভ আছে। পি ওয়েভ আছে, কিউ ওয়েভ আছে, আর ওয়েভ, এস ওয়েভ, টি ওয়েভ, ইউ ওয়েভ আছে, তারপর অসবর্ন ওয়েভ আছে, ডেল্টা ওয়েভ আছে, এপসিলন ওয়েভ আছে। তো আমরা ইউ ওয়েভ করে আমাদের মোস্ট কমনলি যদি আমরা এই কয়টা ওয়েভ শিখলে আমাদের চলবে, বাকিগুলো হাজারের মধ্যে একটা, 10,000-এর মধ্যে একটা ইসিজি তে পাওয়া যায়। আর এগুলো এই ওয়েভ গুলো যদি আমরা নরমালি এগুলো কোনটার নরমাল কেমন হবে, অ্যাবনরমাল কেমন হবে, যদি এটা আমরা বুঝতে পারি তাহলে ইসিজিটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে।
ইন্টারভালের মধ্যে কি কি ইন্টারভাল আছে? পিআর সেগমেন্ট, কিউটি ইন্টারভাল, এসটি সেগমেন্ট, জে পয়েন্ট। যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করার জন্য, যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। কিউআরএস কমপ্লেক্স আছে। এখানে আমরা দেখি এটা সর্বপ্রথম আমার পি ওয়েভটা কিভাবে আসতেছে। পি ওয়েভটা আমাদের আমরা জানি অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশনের মাধ্যমে পি ওয়েভ তৈরি হয়। পি ওয়েভটা যখন শেষ হয়ে যায় তখন কিউর আগ পর্যন্ত যে একটা সেগমেন্ট আছে এটা হচ্ছে পি আর সেগমেন্ট। আর বিগিনিং অফ দা পি ওয়েভ থেকে বিগিনিং অফ দা কিউ ওয়েভ পর্যন্ত এই যে দূরত্বটা আছে এটাকে বলা হচ্ছে পি আর ইন্টারভাল, এখানে মার্কিং করে দেওয়া আছে। আর এখানে যে একটু পি ওয়েভের পরে আমরা ওই দিন কিউ ওয়েভের কথা বলছি যে কিউ ওয়েভটা হচ্ছে পি ওয়েভের পরে ফার্স্ট যে নেগেটিভ ডিফ্লেকশনটা হয়। আইসোইলেকট্রিক লাইনের কথা তো সবার মনে আছে, এই যে পি আর ইন্টারভালটাই হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, অথবা এসটি সেগমেন্ট বরাবর যে সোজা লাইনটা আছে যে পি আর ইন্টারভাল অলওয়েজ এরকম ফ্ল্যাট থাকে, এটা আইসোইলেকট্রিক লাইন। আইসোইলেকট্রিক লাইন থেকে পি ওয়েভের পরে সর্বপ্রথম যদি কোনো নেগেটিভ পোরশন থাকে, নেগেটিভ মানে আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে গেছে, সেটা হচ্ছে কিউ ওয়েভ। এরপরে কিউ ওয়েভ থেকে আইসোইলেকট্রিক লাইন থেকে পি ওয়েভের পরে সর্বপ্রথম আইসোইলেকট্রিক লাইন থেকে উপরের দিকে যে ওয়েভটা আসবে সেটা আর ওয়েভ। আর ওয়েভের দুইটা পার্ট থাকতেছে, একটা অ্যাসেন্ডিং পোরশন, একটা ডিসেন্ডিং পোরশন। এরপরে আবার আইসোইলেকট্রিক লাইন পর্যন্ত এটাকে আমরা আর ওয়েভ বলবো। যদি আইসোইলেকট্রিক লাইন থেকে একটু নিচের দিকে চলে আসে তখন সেটার নাম হবে এস ওয়েভ। তো এস ওয়েভের পরে মানে এস ওয়েভটা আইসোইলেকট্রিক লাইন পর্যন্তই, এখানে এস ওয়েভটা এতটুকুই। এরপরে যে এখানের মধ্যে যে একটা এস ওয়েভটা যেখানে শেষ হবে এবং টি ওয়েভটা যেখান থেকে এসটি সেগমেন্টটা যেখান থেকে শুরু হবে, হ্যাঁ সেখানের মধ্যে যে জাংশনে যে একটা নচ তৈরি হচ্ছে এটা হচ্ছে যে পয়েন্ট বলা হয় এটাকে। যে পয়েন্ট আমরা অনেক সামনে দেখাবো। এরপরে যে পয়েন্ট থেকে নিয়ে টি ওয়েভের শুরু পর্যন্ত যেটা সেটা হচ্ছে এসটি সেগমেন্ট। তাহলে এখানে নরমালি দেখেন পি ওয়েভটা কিন্তু পজিটিভ একটু উপরের দিকে ডিফ্লেকশন হচ্ছে, পরে পি আর ইন্টারভালটা ফ্ল্যাট, এরপরে এসটি সেগমেন্টটা ফ্ল্যাট, এরপরে সেখানে টি ওয়েভ তৈরি হচ্ছে। টি ওয়েভটা আমাদের কি হয়, কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা এখানে বলতেছি। তাহলে পি ওয়েভ কাকে বলে? পি ওয়েভ ইজ দ্য ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন অন দ্য ইসিজি, ইট রিপ্রেজেন্ট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। নরমাল ডিউরেশন হচ্ছে লেস দেন 3 স্মল স্কয়ার। ইসিজি পেপারে প্রথম যে পজিটিভ ওয়েভটা হয় সেটাই পি ওয়েভ, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের মাধ্যমে তৈরি হবে। নরমাল ইসিজিতে পি ওয়েভ সবসময় পজিটিভ হবে। এখন পি ওয়েভের উচ্চতাটা দেখেন, লিম লিডের মধ্যে মানে আমাদের লিড 1 2 3 এভিএল এন্ড এভিএফ, এখানের মধ্যে পি ওয়েভের যে উচ্চতাটা আছে এই উচ্চতাটা সর্বোচ্চ হবে 2 মানে আড়াই ছোট আড়াই গড় থেকে কম হবে। আর চেস্ট লিডের মধ্যে ছোট 1.5 গড় থেকে কম হবে। আর যদি পি ওয়েভের দৈর্ঘ্য আমরা যদি দেখি তাহলে সেটা ছোট 3 গড়ের চেয়ে কম হবে। আর লিড বি1 এর মধ্যে পি ওয়েভটা বাইফেজিক হয়। এখন একটা জিনিস মনে রাখবেন, পি ওয়েভ সবচেয়ে বেশি দেখা যায় লিড 2 তে। আমাদের ম্যাক্সিমাম ইসিজি ডায়াগনোসিস করার জন্য সবসময় ইসিজিতে বিভিন্ন ওয়েভ দেখার জন্য প্যাটার্ন গুলো দেখার জন্য লিড 2 এর দিকে চোখ দেওয়া দরকার। তো লিড 2 তে যদি পি ওয়েভের উচ্চতাটা হবে কত, আড়াই গড়ের চেয়ে কম হবে। আর চেস্ট লিডের মধ্যে যদি আপনি পি ওয়েভ দেখেন তাহলে সেখানে বি1 এর মধ্যে দেখবেন। তো বি ওয়েভের মধ্যে পি ওয়েভটা বাইফেজিক হতে পারে। এখানে দেখি আমরা যে এখানে এই যে পি ওয়েভটা মার্ক করে দেখানো হয়েছে, এখানে কয়টা গড় আছে সেটা 1 গড়, বড় 2 গড়, মানে আমাদের বলা হয়েছে যে আড়াই গড় পর্যন্ত হতে পারবে। এখানের মধ্যে আমরা যদি পি ওয়েভ দেখি, এই যে পি ওয়েভ দেখা যাচ্ছে এখানে কয়টা গড় হয়েছে, এই যে আমাদের আইসোইলেকট্রিক লাইনটা আমরা একটু যদি এদিকে সোজা করে যদি আইসোইলেকট্রিক লাইনটা টানি তাহলে আইসোইলেকট্রিক লাইন থেকে জাস্ট 1 গড়, মানে এখানে একটা গড় পর্যন্ত হয়েছে। তো নরমালি এখানের মধ্যে আড়াই গড় পর্যন্ত হতে পারবে। যদি এতটুকু হইতো এটা নরমাল হতো, মানে এতটুকু হলো এটা নরমাল হতো। যদি আড়াই গড় থেকে উপরে বেশি হয়ে যায়, আড়াই গড়ের চাইতে যদি বেশি হয়ে যায় তখন সেটা অ্যাবনরমাল। তাহলে লিম লিডের মধ্যে যদি পি ওয়েভের উচ্চতা মানে যদি পি ওয়েভটা এরকম হতো মানে বেশি উচ্চতা হয়ে যেত, মানে আড়াই গড়ের চাইতে বেশি হয়ে যেত, তখন সেটাকে বলা হতো পি পালমোনালি।
তাহলে নরমালি পিটা থাকবে সর্বোচ্চ 2.5 গড় পর্যন্ত থাকতে পারে, এখানে তো 1 গড়ের চাইতেও কম, নরমালি সর্বোচ্চ 2.5 গড় পর্যন্ত থাকতে পারে, এতটুকু মনে রাখলে না। এখানের মধ্যে খুব একটা বেশি না, 1 গড়। তাহলে অ্যাবনরমাল কখন হবে? তাহলে আপনারা নরমালটা সবাই বুঝতে পারছেন। নরমালে আমাদের লিম্ব লিডের মধ্যে পি ওয়েভের উচ্চতাটা কতটুকু হবে? সর্বোচ্চ 2.5 গড়। সবাই একবার বললে এটা আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। পি ওয়েভের উচ্চতা কতটুকু হবে? যে লিম্ব লিডের লিম্ব লিডে সর্বোচ্চ 2.5 ঘর আর চেস্ট লিডে হচ্ছে সর্বোচ্চ 1.5 স্মল স্কয়ার। হ্যাঁ, আর যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি তাহলে সর্বোচ্চ 3 গড় পর্যন্ত হতে 3 পারে। স্মল স্কয়ার। জি। এখন অ্যাবনরমালিটি অফ পি ওয়েভ কি কি আছে? অনেকগুলো আছে। আমাদের বেসিক লেভেলে 3টে মনে রাখেন: পি পালমোনালি, পি মাইট্রালি, ইনভার্টেড পি ওয়েভ। পি পালমোনালি কখন হবে? পি ওয়েভের উচ্চতা যদি 2.5 গড়ের চেয়ে বেশি হয় তবে সেটা অ্যাবনরমাল। এই ধরনের পিক পি ওয়েভকে পি পালমোনালি বলে। পি পালমোনালি যদি একটা কজ থাকে সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম যদি বড় হয়ে যায় তাহলে পি ওয়েভের উচ্চতা লিড 2 তে 2.5 স্মল স্কয়ারের চেয়ে বড় হয়ে যাবে, আর লিড ভি 1 এ 1.5 গড়ের চেয়ে বড় হয়ে যেতে পারে। কোর পালমোনালিতে সাধারণত এসব দেখা যায়। এটা যারা থার্ড ইয়ারে আছে তারা পি পালমোনালি কোর পালমোনালি এটা বুঝতে অসুবিধা, জাস্ট মনে রাখো যারা জুনিয়র যারা আছে পি পালমোনালি কখন হচ্ছে। এখানে আমরা দেখি রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। যদি আমরা দেখি এখানের মধ্যে পি ওয়েভটা এখানে মার্কিং করে দেখানো হয়েছে, পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স আছে, পি ওয়েভের উচ্চতাটা 2.5 গড়ের চাইতে বেড়ে গেল, তাহলে এটা রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলো। পিটাকে পি পালমোনালি বলা হবে। তাহলে কোর পালমোনালিতে এটা পাওয়া যায়। কোর পালমোনালিতে কি হয়, মানে হাইপারট্রফি এন্ড ডাইলেটেশন অফ দা রাইট ভেন্ট্রিকল যখন হচ্ছে, এটা সেকেন্ডারি টু পালমোনারি হাইপারটেনশন যাদের, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এটা রাইট হার্ট ফেলিউরের সাথেও হতে পারে, এমনিও হতে পারে। আমরা ওইগুলো জাস্ট কোর পালমোনালির কারণটা যদি আমরা মনে রাখি, কোর পালমোনালির একটা কারণ হচ্ছে সিওপিডি তে হয়। পালমোনারি যদি এম্বোলিজম থাকে সেই ক্ষেত্রে হতে পারে, পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। এই তিনটাই মনে রাখি যে সিওপিডি, পালমোনারি এম্বোলিজম আর পালমোনারি ফাইব্রোসিসের মধ্যে কোর পালমোনারি ডেভেলপ করতে পারে। এবার আসি আমরা পি মাইট্রালি অর লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। লিড 2 এর পি ওয়েভের দৈর্ঘ্য যদি ছোট 3 গড়ের চেয়ে বড় হয়, মানে আমরা এতক্ষণ দেখছি উচ্চতা যদি বড় হয়ে যায় 2.5 গড়ের চাইতে বেশি তাহলে পি পালমোনালি। আর যদি দৈর্ঘ্যে বড় হয়ে যায়, আমরা জানি যে পি ওয়েভের মধ্যে কিন্তু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তো পি ওয়েভ এই যে পি ওয়েভটা কিন্তু টোটালি আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দুইটা ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে। হ্যাঁ, তো এই পি ওয়েভের হাফ পোরশন মানে অর্ধেক কিন্তু রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করতেছে, আর বাকি অর্ধেক কিন্তু লেফট অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন ইন্ডিকেট করতেছে। তো দুইটা মিলে সর্বোচ্চ 3টা ছোট ঘর হতে পারে। যদি সর্বোচ্চ 3টা ছোট ঘরের চাইতে যদি বেশি হয়ে যায়, আরো কিছু ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে কি হচ্ছে, অথবা ব্রড অথবা নচ ফরমেশন করে, মানে ছোট 3 ঘরের চেয়ে বড় হয়, অথবা পি ওয়েভটা ব্রড নচ ফরমেশন করলো, অথবা বাইফেজিক হলো, তাহলে তাকে পি মাইট্রালি বলবে। মাইট্রালি স্টেনোসিস হলে পি মাইট্রালি পাওয়া যায়। এখানে দেখেন আমরা এখানে কি আলোচনা করছি, একটা এম প্যাটার্ন তৈরি করে, মানে বাইফেজিক যখন হয় তখন এগুলো একটা এম প্যাটার্ন তৈরি করে, নচ ফরমেশন করে। এখানের মধ্যে যে পি ওয়েভে একটা নচ ফরমেশন করছে, ছোট একটা এম এর মতো হয়ে গেছে, এখানের মধ্যে লক্ষ্য করি একটা এম প্যাটার্ন তৈরি বা নচ ফরমেশন করছে, মানে পি ওয়েভ একটা পেজের মধ্যে নাই, দুইটা বাইফেজিক হয়ে গেল এবং 3 ঘরের চাইতে বেড়ে গেল। যদি এই অবস্থা হয় তাহলে এটাকে বলা হবে পি মাইট্রালি। তাহলে পি মাইট্রালির জন্য আমরা কি দেখতে পারি, এটা হচ্ছে ইসিজি ক্রাইটেরিয়া ফর লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট অর মাইট্রাল স্টেনোসিস। সেই ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য আমরা মূলত লিড 2 এবং লিড ভি1 এর নিচের ক্রাইটেরিয়া গুলো দেখব। অন্য লিড গুলো নট সিগনিফিকেন্ট। লিড 2 তে একটি ব্রড নট বাইফিড পি ওয়েভ দেখা যাবে। বাইফিড পি ওয়েভটা ছোট একটা এম এর মতো দেখা যাবে, যাকে পি মাইট্রালি বলা হয়।
তাহলে এই যে এখানে বলা হলো বাইফিড পি ওয়েভ এর মধ্যে যে একটি নচ তৈরি হয় তার দুই পাশের পিকের মাঝে দূরত্ব একটি ছোট গড়ের চেয়ে বেশি হতে হবে। যদি এক গড়ের চেয়ে কম বাইফিড পি তৈরি করে তাহলে এটা সিগনিফিকেন্ট না। এটা আমরা এখানে বুঝলে এই যে যেখানে নচ ফরমেশন করছে নচের আশেপাশে এক গড়ের চাইতে বেশি হতে হবে, তখন এটা সিগনিফিকেন্ট হবে, নাহলে সিগনিফিকেন্ট না। আর পি ওয়েভের যে টোটাল লেন্থটা আছে লেন্থটা 3 স্মল স্কয়ারের থেকে বেশি হতে হবে। যখন 3 স্মল স্কয়ারের থেকে বেশি হবে তখন সেটাকে আমরা পি মাইট্রালি বলবো। ভাই আগেরটা একটু আবার একটু বলেন, ওই যে এক ঘরের চাইতে কম হইলে যেটা বাইফিট পি ওয়েভ এর কথা বলছেন সেটা বুঝতে পারিনি, 2 নাম্বার কথাটা যেখানে দিয়ে আছে। এই যে যেখানে নচ ফরমেশন করতেছে না, এখানে মাঝখানে একটা যে পি ওয়েভের এখানে একটা নচ ফরমেশন করতেছে, নচ ফরমেশন করলে নচের আশেপাশে মানে নচের থেকে রাইটে অথবা লেফটের মধ্যে মানে যদি নচ ফরমেশন করে, এটা একটু আমি ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই পি ওয়েভটা এভাবে ছোট নচ করে মানে চলে আসছে, এই যে এখানে যে নচটা তৈরি করছে এই নচের পরের পোর্শনের সাথে কিন্তু এটা ছোট এক গড়ের চাইতেও কম। যদি এরকম হয় সেটা সিগনিফিকেন্ট না। নচ ফরমেশন করে মানে যেখানে নচটা হবে, সাপোজ এখানে এই যে এখানে পি ওয়েভের নচ তৈরি করছে, আবার এখানে আরেকটা পার্ট দেখেন এটা থেকে এখানে এক গড়ের চাইতে বেশি মানে বাইফিড এর মধ্যে। হ্যাঁ, তো যদি এটা না হয়ে নচ হওয়ার সাথে সাথে আবার পি ওয়েভের সেকেন্ড পোর্শনটা যদি হয়ে যেত এক গড়ের চাইতে কম হইতো তাহলে এটা এতটা সিগনিফিকেন্ট হতো না। এবার ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কি ক্রাইটেরিয়া আছে লেফট আর্টেরিয়াল এনলার্জমেন্টের জন্য? পি ওয়েভটা বাইফেজিক হবে, অর্থাৎ পি ওয়েভ দুইটা ফেজ তৈরি করবে। প্রথমে পি ওয়েভ একটি পজিটিভ ডিফ্লেকশন তৈরি করবে এবং পরে একটি নেগেটিভ ডিফ্লেকশন তৈরি করবে। নেগেটিভ অংশটা 1 স্মল স্কয়ার থেকে বড় এবং ওয়াইড হতে হবে, এটা দেখা যাবে লিড V1 এর মাঝে। আমরা এখানের মধ্যে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এখানের মধ্যে লিড 1টা দেখেন, লিড 1 মানে এটা 1 না, জাস্ট এখানে মার্কিং করা হলো আর কি। এখানে দেখেন একটা বাইফেজিক মানে যেটা আছে নচ ফরমেশন করছে, ছোট একটা এম এর প্যাটার্ন হয়ে গেছে। যদি ছোট এরকম এম প্যাটার্ন হয়ে যায় তখন এটাকে আমরা বলবো পি মাইট্রালি। আর এটা মোস্ট কমন কজ হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। আমরা বলেছি যে চেস্ট লিডের মধ্যে আমরা লিড V1টাকে দেখবো। লিড V1 মধ্যে বাইফেজিক হয়ে যাবে। বাইফেজিকের মধ্যে ফার্স্ট ফেজটা হবে পজিটিভ ডিফ্লেকশন আর সেকেন্ড মানে দ্বিতীয় পোর্শনটা হবে নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে মাইটাল স্টেনোসিসের মধ্যে এই ফিচারসটাও থাকতে পারে। লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হবার কিছু কারণ আছে, তার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে মাইটাল স্টেনোসিস। সাথে লেফট ভেন্ট্রিকুলার যদি হাইপারট্রফি হয় তার সাথেও এটা হতে পারে। কারো যদি প্রলং আনকন্ট্রোল সিস্টেমিক হাইপারটেনশন থাকে তাদেরও হতে পারে। অ্যাওর্টিক স্টেনোসিস এটা রেয়ার একটা কজ হতে পারে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে। এবার আসি আমরা ইনভার্টেড পি ওয়েভ। ইনফেরিয়র লিড তথা লিড 2, 3 AVF এ পি ওয়েভ ভাইয়া লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের কজগুলো আরেকবার বলবেন? মাইটাল স্টেনোসিস, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আমি স্লাইডগুলো আপনাদেরকে দিয়ে দেব। সিস্টেমিক হাইপারটেনশন হতে পারে, অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এখন আমরা যদি দেখি ইনভার্টেড পি ওয়েভ, তাহলে আমরা পি এর যে অ্যাবনরমালি কি দেখছি, একটা দেখেছি আমরা যে পি পালমোনালি, পি মাইট্রালি, আর একটা আছে ইনভার্টেড পি ওয়েভ। ইনফিরিয়র লিড তথা লিড 2, 3 AVF এ পি ওয়েভ ইনভার্সন হওয়া মানে পি ওয়েভটা সাইনাস থেকে অরিজিন হচ্ছে না, বরং সেটা এবি নোডের জাংশন থেকে তৈরি হচ্ছে। আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে এসএ নোড, এরপরে হচ্ছে এসএ নোড থেকে এবি নোড, এবি নোডের জাংশন থেকে যদি তৈরি হয় সেক্ষেত্রে পি ওয়েভটা ইনভার্টেড হয়ে যাবে। তাহলে পি ওয়েভের ইনভার্টন এগুলো নিয়ে আমাদের ডিটেলস সামনে আসতেছে, আমাদের যে অ্যারিথমিয়া ক্লাসে এটা ডিটেলস আলোচনা হবে। যে এটা দেখেন সাইনাস নোড, যদি এখান থেকে তৈরি হয় আমাদের রিদমটা তাহলে একটা পি ওয়েভ, ডেফিনেটলি একটা পি ওয়েভ থাকবে। অনেক সময় আমাদের ইম্পালসটা কিন্তু এখান থেকে তৈরি হয় না, এবি নোড থেকে হয়, এবি নোডের জাংশন থেকে হয়, অ্যাট্রিয়া থেকে হয়। যদি অ্যাট্রিয়া থেকে যদি মানে পি ওয়েভ নাই
এটিএম থেকে হচ্ছে তখন এটিএল ট্যাকিকার্ডিয়া হতে পারে, এটিএল ট্যাকিকার্ডিয়ার মধ্যে ওই যে এটিএল ফ্ল্যাটার হতে পারে, এটিএল ফিব্রিলেশন হতে পারে, ফোকাল এটিএল ট্যাকিকার্ডিয়া হতে পারে, সেক্ষেত্রে পি ওয়েভ থাকবে না। আর যদি পি ওয়েভটা ইনভার্টেড হয়ে যায় তখন জাংশনাল অ্যাসিলেটেড জাংশনাল ট্যাকিকার্ডিয়া হতে পারে। এগুলো নিয়ে আমাদের আলাদা একটা লেকচার আছে, বেসিকে আমরা এখন এটা বলতেছি না। এই যে এখান মধ্যে দেখেন পি ওয়েভ গুলো মানে ইনভার্টেড হয়ে গেছে, এই যে এখান থেকে আসছে, এরপরে টি ওয়েভ ফরমেশন হয়েছে, এরপরে টির পরে আবার পিটা, টি আর পি দুইটা একটা একটার মধ্যে ইয়া হয়ে গেল, পি ওয়েভটা ইনভার্টেড হয়ে গেছে। এখন আমরা পি আর ইন্টারভেলটা নিয়ে আলোচনা করব। তো পি ওয়েভের শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত সময় হচ্ছে পি আর ইন্টারভাল। পি আর ইন্টারভাল নরমাল ডিউরেশন হচ্ছে মানে 3 to 5 স্মল স্কয়ার, মানে সর্বোচ্চ 5টা গড় হবে। আর পি আর ইন্টারভালের মধ্যে কি হতে পারে, অ্যাবনরমালিটি কি হতে পারে, প্রলং পি আর ইন্টারভাল হতে পারে। পি আর ইন্টারভাল যদি 5 গড়ের চেয়ে বেশি হয় তাহলে এটাকে প্রলং পি আর ইন্টারভাল বলে। আর পি আর ইন্টারভাল প্রলং মানে তার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তাহলে হার্ট ব্লকের মধ্যে কি কি আছে আমরা দেখি। তাহলে আমরা এটা আরেকটু দেখি, ওইখানে নরমাল একটা ইয়াতে দেখি। এই যে এখানে পি ওয়েভের শুরু থেকে কিউআরএস এর শুরু পর্যন্ত এটাকে বলা হবে পি আর ইন্টারভাল। পি আর ইন্টারভাল নরমালি পির শুরু থেকে নিয়ে কিউর শুরু পর্যন্ত এখানে ছোট ছোট সর্বোচ্চ 5টা গড় হতে হবে। এখানে কয়টা গড় আছে বলতে পারেন কেউ, এখানে কয়টা গড় আছে? 4টা ঘর আছে ভাই। 4টা। 1 2 3 4। তো যদি এখানে যদি ইয়াটা এরকম হতো, এখান থেকে পি আর শুরু হয়ে যদি এখান থেকে কিউআরএস কমপ্লেক্সটা হতো, তাহলে এখানে কিন্তু 4 গড়ের চাইতে অনেক বেশি, মানে 5 গড়ের চাইতে বেশি। তাহলে 5 স্মল স্কয়ার পর্যন্ত হচ্ছে নরমাল। যদি 5 গড়ের পরে যদি 5 গড়ের চাইতে বেশি হয়ে যায়, এরপরে কিউআরএস কমপ্লেক্সটা আসে, তখন সেটাকে কি বলা হবে, প্রলং পি আর ইন্টারভাল। তাহলে প্রলং পি আর ইন্টারভাল বুঝতে আর কারো কোনো অসুবিধা আছে? কারণ এটার উপর আপনার হার্ট ব্লক টোটালি বোঝাটা ডিপেন্ড করবে এটার উপর। সবাই বুঝতে পারছেন এটা? জি ভাই। জি ভাইয়া। তাহলে হার্ট ব্লকের মধ্যে আমাদের আছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে আছে মুভিস টাইপ 1, মুভিস টাইপ 2, আর একটা আছে আপনার থার্ড ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে কি হচ্ছে দেখেন, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে পি আর ইন্টারভাল 5 স্মল স্কয়ার থেকে বড় হবে। প্রতিটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স থাকবে, মানে সবকিছু নরমালি থাকবে, কিন্তু পি আর ইন্টারভালটা প্রলং হয়ে যাবে। এটা আপনাদেরকে কিছু ইসিজি আমরা পরে মেসেঞ্জারে শেয়ার করলে বুঝতে পারবেন। তাহলে যদি পি আর ইন্টারভাল যদি 5 স্মল স্কয়ারের থেকে বড় হয়ে যায়, এটাকে বলা হবে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বা ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। এই যে এখানে দেখেন এখান থেকে পি ওয়েভটা শুরু হয়েছে, শুরু হয়ে এখানে কিউআরএস কমপ্লেক্স শুরু হয়েছে। তাহলে এখান পর্যন্ত আমার কয়টা গড় থাকার কথা ছিল? ম্যাক্সিমাম 5। আমার এখানে গড় আছে 1 2 3 4 5 6, প্রায় 8-9টার মতো আছে, মানে 5-এর চেয়ে বেশি আছে। তো সহজে আপনারা বুঝতে পারবেন যে পি ওয়েভের পরে বড় একটা গড় পরে কিউআরএস কমপ্লেক্স যদি হয়, মানে পি ওয়েভের পরে বড় একটা গড় কখনোই হবে না, কারণ বড় এক গড় মানে তো ছোট 5 গড়। তো ছোট 5 গড় যদি হয়ে যায় তাহলে তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়ে যাবে। তাহলে পি ওয়েভের পরে যদি কিউআরএস কমপ্লেক্সটা যদি 5 স্মল স্কয়ার পরে আসে, তাহলে সেখানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তাহলে এই ইসিজিটাতে এটা একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এবি ব্লকের একটা ইসিজি। এখানের মধ্যে দেখেন প্রতিটা পি ওয়েভের পরে কিউআরএস এর মধ্যে যে পি আর ইন্টারভালটা আছে এটা 5, মানে ছোট 5 গড়ের চাইতে বেশি।
ফার্স্ট ডিগ্রি এবি ব্লকের কি কি কজ হতে পারে? মেবি নরমাল ফাইন্ডিং, অ্যাথলেটদের ক্ষেত্রে এটা নরমালও হতে পারে। মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, যদি এটা এবি নোড অর জাংশনকে, এবি নোডাল জাংশনকে যদি ইয়া করে মানে ইনজুরি করে, সেই ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক হতে পারে। মেডিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিটা ব্লকার, আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর হচ্ছে ইমিউডেরন। ইমিউডেরন তো আমরা নরমালি ব্যবহার করি না, ফার্স্ট ডিগ্রি এবি ব্লকের জন্য তার তোর প্রলং একটা যদি একটা মেডিসিন যদি দীর্ঘদিন পর্যন্ত ইউজ করা হয়, বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে হতে পারে। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও মানে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক দেখা দিতে পারে। তো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক নিয়ে বয়ের কোনো দরকার নাই। অ্যাকুইটামাইড পরে হতে পারে, রিউমেটিক হার্ট ডিজিজে হতে পারে। আর এটার ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, এটা নরমালি অনেক সময় আসে নরমাল এরকমই থেকে যায়, আবার অনেক সময় আসে এটা নরমালি রিভার্স করে, এটা কোনো ট্রিটমেন্টের দরকার হয় না যদি কোনো সাইন সিমটমস না থাকে। যদি ইসকেমিয়ার সাইন সিমটমস থাকে তবে সেক্ষেত্রে ইসকেমিয়ার ম্যানেজমেন্ট দিবে। এখন এখানে একটা প্রশ্ন, যে এই বিটা ব্লকার আপনার ফার্স্ট ডিগ্রি এবি ব্লক করতেছে, আজকে গ্রুপের মধ্যে একটা ইসিজি আমরা পাঠাইছিলাম, যে এটা ওই ইসিজি ফার্স্ট ব্যাচের মধ্যে, ওই পেশেন্টের মধ্যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক ছিল, বাট পেশেন্টের হার্ট রেট হচ্ছে মোর দেন 130, মানে 130-এর চাইতে বেশি। এখন এইসব ক্ষেত্রে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অন্যান্য রেট লিমিটিং যে ড্রাগস গুলো আছে সবগুলোরই তো সাইড ইফেক্ট হচ্ছে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। তাহলে কি আমরা এই পেশেন্টকে, মানে যে পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন আছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে, এখন এই পেশেন্টকে কি আমরা বিটা ব্লকার বা একটা রেট লিমিটিং ড্রাগস দেওয়া যাবে কিনা? তার উত্তর হচ্ছে হ্যাঁ, যদি ট্যাকিকার্ডিয়া থাকে, সাথে এবি ব্লক, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক থাকে, তাহলে তাকে একটা রেট লিমিটিং ড্রাগস দিতে হবে। না হলে তার ওই যে হার্ট রেট বেশি থাকলে এমার্জেন্স মানে ইসকেমিয়ার থেকেও হার্ট রেট বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রে যদি রেট যদি কন্ট্রোলে না আনে, হার্ট রেট যদি কন্ট্রোল করা না হয়, তাহলে তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এবার আসে আমরা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টোটালি দুই প্রকার, একটা হচ্ছে মোভিস টাইপ 1 আর একটা হচ্ছে মোভিস টাইপ 2। এখন মোভিস টাইপ 1টা আমরা একটু বুঝি, যে পিআর ইন্টারভাল আমরা একটু আগে দেখলাম না, পিআর ইন্টারভাল সর্বোচ্চ হয় 5 ঘর পর্যন্ত, কিন্তু মোভিস টাইপ 1 এর মধ্যে পিআর ইন্টারভালটা পর্যায়ক্রমে প্রলং হতে থাকবে, মানে লম্বা হতে থাকবে। কয়েকটা বিটে পিআর ইন্টারভাল প্রলং হতে হতে হঠাৎ দেখা যাবে যে একটা ড্রপ বিট, মানে পি ওয়েভের পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। সাধারণত দেখা যায় থার্ড পি ওয়েভটা ব্লক, অর্থাৎ কোনো কিউআরএস কমপ্লেক্স তৈরি করতেছে না। এই যে এখানের মধ্যে আপনি লক্ষ্য করেন, এই যে পি ওয়ে, এখানে প্রথমে পিআর ইন্টারভাল, এই যে এখানে পি শুরু হয়েছে, এই যে পি ওয়েভটা এতটুকু পর্যন্ত আসছে এখানে, এরপরে যদি এই পি ওয়েভটা লক্ষ্য করেন, তাহলে এখানে যে প্রথম পিআর ইন্টারভালটা দেখেন, এটা টোটালি 5 ঘরের মতো দেখা যাচ্ছে। পরবর্তীতে যে পিআর ইন্টারভালটা, এটা 10 ঘরের চাইতে বেশি, মানে অনেক লম্বা হয়ে গেছে। এরপরের পিআর ইন্টারভালটা, এখানে যে থার্ড যে পিটা আছে, যে কিউআরএস থার্ড পি এর পরে এখানে কিন্তু একটা কিউআরএস কমপ্লেক্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। দেখেন এখানে কিন্তু এভাবে একটা কিউআরএস কমপ্লেক্স হওয়ার কথা, এই যে পি ওয়েভটা আসছে। তাহলে আমরা কি একটু আগে দেখলাম যে পিআর ইন্টারভালটা মোভিস টাইপ 1টা একটু ভালোভাবে লক্ষ্য করি, যে পিআর ইন্টারভালটা প্রলং হতে থাকবে, যে এখানে পিআর ইন্টারভালটা 5 থেকে 6 ঘর হলো, এখানে পিআর ইন্টারভালটা 10 থেকে 12 ঘর হলো। তো প্রলং হতে হতে হঠাৎ দেখা যাবে একটা পি ওয়েভের পরে একটা ড্রপ বিট, মানে কোনো কিউআরএস কমপ্লেক্স তৈরি করেনি। যদি এরকম হয়, তখন সেই ক্ষেত্রে এটাকে বলা হবে মোভিস টাইপ 1 এবি ব্লক। এটা বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আবার এখন দেখেন এরপরে কি হলো, আবার একটা পি ওয়েভ। দেখেন এখানে পিআর ইন্টারভাল কত, 3 থেকে 4 ঘর, মানে একবারই কমে গেছে, পিআর ইন্টারভাল তৈরি মানে পিআর সেগমেন্টটাও দেখা যাচ্ছে না। এরপরে এই পিআর ইন্টারভাল, এই যে একটা পিআর ইন্টারভাল, এটা থেকে এই পিআর ইন্টারভালটা আরেকটু বড় হলো, এই যে পি থেকে নিয়ে কিউ পর্যন্ত যে পিআর ইন্টারভাল, এরপরে এটা থেকে নিয়ে এটা আরেকটু বড় হলো। বড় হওয়ার পরে এই পিটা দেখেন, এই পির পরে এখানে একটা কিউআরএস কমপ্লেক্স, মানে একটা কিউআরএস কমপ্লেক্স হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই, মানে এখানে আরেকটা ড্রপ বিট দেখা যাচ্ছে।
তাহলে মুভিজ টাইপ 1 বা সেকেন্ড ডিগ্রি এবি ব্লকের যে ফার্স্ট টাইপ যে মুভিজ টাইপ 1, সেখানে আমরা খুবই সহজে মনে রাখবো পিয়ার ইন্টারভালটা বড় হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, পরবর্তীতে তার মানে একটা পিয়ার ইন্টারভালটা আর পাওয়া যাচ্ছে না, মানে পিয়ার ইন্টারভালের পরে সরি পি ওয়েভের পরে একটা ড্রপ বিট হচ্ছে। এই স্থিতিটার দিকে লক্ষ্য করেন। এটার মধ্যে যদি আমরা লিড টুটা যদি লক্ষ্য করি, এখানের মধ্যে রিদম স্ট্রিপটা দেখাচ্ছি। তাহলে এই যে মুভিজ টাইপ 1টার দিকে লক্ষ্য করেন, এখানে আরেকটু ক্লিয়ারলি বোঝানো হয়েছে যে এখানের মধ্যে এই যে পিআর ইন্টারভালটা আগের মতোই, এখানে পিআর ইন্টারভালটা ছোট, এখানে একবারই ছোট, এখানে আরেকটু বড়, এরপরে এখানে আরেকটু বড় হলো, এখানে যে এই যে পি ওয়েভটা আছে স্টার মার্ক দিয়ে বোঝালো, এখানে একটা মানে ইয়াই নেই, কি মানে একটা কিউআরএস কমপ্লেক্স হওয়ার কথা সেটা নেই। এবার আসি আমরা মুভিজ টাইপ 2। মুভিজ টাইপ 2টা আমরা আলোচনা, মুভিজ টাইপ 1 এর কারণ কি কি? ইনফিরিয়র এমআইতে মুভিজ টাইপ 1 হয়, মায়োকার্ডাইটিসে মুভিজ টাইপ 1 এবি ব্লক হতে পারে। তাহলে মুভিজ টাইপ 1 এর ট্রিটমেন্ট কি? ইমার্জেন্সি রুমে যদি টাইপ 1 মুভিজ ব্লক উইদাউট যদি কোনো সিমটমস থাকে তাহলে তার কোনো ট্রিটমেন্ট দরকার নেই। আর যদি সিমটোমেটিক পেশেন্ট থাকে তাহলে তাকে অ্যাট্রোপিন অথবা ট্রান্সভেনাস পেসমেকার দিয়ে তার ট্রিটমেন্ট করা যেতে পারে, কার্ডিওলজি কনসালটেন্ট লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা রেফার করবেন। এবার আসি আমরা মুভিজ টাইপ 2 এবি ব্লক। মুভিজ টাইপ 2 তে কি হচ্ছে, পিআর ইন্টারভাল নরমাল অথবা কনস্ট্যান্ট থাকবে, তবে প্রতিটি পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স থাকবে না, মাঝে মাঝে ড্রপ বিট থাকবে। টাইপ 1 এর মধ্যে আমরা কি বলছি, পিআর ইন্টারভালটা আস্তে আস্তে বড় হতে থাকবে, পিআর ইন্টারভাল বড় হতে হতে হঠাৎ দেখা যাবে একটা পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। আর মুভিজ টাইপ 2 এর মধ্যে কি হচ্ছে, পিআর ইন্টারভালটা নরমাল থাকবে, মানে কিন্তু কয়েকটার পরে হঠাৎ করে একটা ড্রপ বিট হবে, এখানে দেখলে বুঝবেন। দেখেন মুভিজ টাইপ 2 এখানে পিআর ইন্টারভালটা নরমাল মানে কনস্ট্যান্ট, এখানে যতটুকু হবে ধরেন 5 স্মল স্কয়ার, এখানেও 5 স্মল স্কয়ার, এখানেও 5 স্মল স্কয়ার। এখন তিনটা পি ওয়েভের পরে হঠাৎ করে একটা পি ওয়েভ আসছে, এখানে কোনো কিউআরএস কমপ্লেক্স তৈরি হয় নাই, মানে কনস্ট্যান্টের পরে যদি একটা ড্রপ বিট থাকে তখন সেটাকে বলা হবে মুভিজ টাইপ 2। আর মুভিজ টাইপ 1 এর মধ্যে পিআর ইন্টারভালটা আস্তে আস্তে বড় হতে থাকবে, বড় হতে হতে হঠাৎ একটা ড্রপ বিট। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই সিজির দিকে লক্ষ্য করলে এটা বোঝা যাবে, এই যে এখানের মধ্যে কনস্ট্যান্ট সবগুলো আছে। ভাইয়া এই ইসিজি তে লিড 2 যতটুকু দেখা যাচ্ছে, 3 নাম্বার কিউআরএস এর যে আর ওয়েভটা, এটার আগের পি ওয়েভটা কি মানে দেখা যাচ্ছে কোনটা? ভাইয়া লিড 2 তে? প্রথম, দ্বিতীয়, 3 নাম্বার যে আর ওয়েভ, তার আগে পি ওয়েভটা কোথায়? তো ড্রপ বিট হয়েছে। আচ্ছা, ড্রপ বিটে তো সেক্ষেত্রে এটা তো কিউআরএস টা QRS থাকবে না, পি ওয়েভ তো ড্রপ বিটে আসবে না। যে এখানের মধ্যে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানের মধ্যে যে লিড 2টা এখানে দেওয়া আছে, যে মাঝে মধ্যে ড্রপ বিট আছে, এই যে পিআর ইন্টারভালটা এখানে কনস্ট্যান্ট, এখানে এই বিটও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট, কিন্তু এখানে পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। আপু প্রশ্নটা কি করছিলেন আবার বলবেন? আচ্ছা, না এখন বুঝতে পেরেছি ভাইয়া, তখন আসলে লিড 2 তো ছোট ছিল, বোঝা যায় না, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে মুভিজ টাইপ 2 এর কজ কি? অ্যান্টেরিয়র এমআই তে মুভিজ টাইপ 2 হতে পারে, আর আদার্স যদি মায়োকার্ডাইটিস, রিউমেটিক ফিভার এগুলো তো হতে পারে।
ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে হাইপারক্যালেমিয়াতে মুভিজ টাইপ 2 এবি ব্লক হতে পারে। তাহলে মুভিজ টাইপ 2 এটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যদি সিমটমস না থাকে সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট লাগবে না, যদি সিমটমস থাকে সেক্ষেত্রে রিকোয়ার্ড ট্রান্সভেনাস এখানে পেসমেকার লাগতে পারে, পার্মানেন্ট পেসমেকারও লাগতে পারে। এখন আমরা আসি 2:1 অথবা 3:1 এবি ব্লক। হ্যাঁ, এগুলো হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের একটা প্রকার। 2:1 ব্লক মানে প্রতি দুইটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স হবে, আর 3:1 ব্লক মানে তিনটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স হবে। তাহলে একটু আগে ইসিজিটা লক্ষ্য করেন, মানে কোথাও আপনি দেখতেছেন মানে পি ওয়েভ তিনটা আছে, তিনটা থাকার পরে একটা কিউআরএস কমপ্লেক্স আসতেছে। যদি এরকম হয়, যদি দুইটা পি এর পরে একটা কিউআরএস হয় তাহলে সেটাকে 2:1 ব্লক বলবে। আর কোথাও তিনটা পি ওয়েভ আছে, তিনটা পি ওয়েভ থাকার পরে মানে তিনটা ড্রপ বিট, এরপরে একটা কিউআরএস কমপ্লেক্স, এরপর আবার পি ওয়েভের পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এটা আমি একটু ফিগার ইয়া করে দেখাচ্ছি। ধরেন একটা পি ওয়েভ আসলো, পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স তৈরি হলো, এরপরে টি ওয়েভ হলো, এরপরে একটা পি ওয়েভ, দুইটা পি ওয়েভ, তিনটা পি ওয়েভ হয়ে এরপরে মানে এভাবে কিউআরএস কমপ্লেক্স আসতেছে। মানে প্রতি তিনটার পরে একটা কিউআরএস কমপ্লেক্স আসবে। 3:1 ব্লক মানে তিনটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স হবে। এটা আমরা কিছু মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে কিছু ইসিজি প্র্যাকটিস করতেছিল, ওখানে ঠিক ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এটার প্রতি আমাদের আলাদা আরেকটা ক্লাস আছে। এখন জাস্ট মনে রাখেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির মধ্যে মুভিজ টাইপ 1 টাইপ 2 আর 2:1 এবি ব্লক কখন বলবেন, যে দুইটা পি ওয়েভের পরে একটা কিউআরএস। 3:1 এবি ব্লক কখন বলবেন, তিনটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স। থার্ড ডিগ্রি হার্ট ব্লক আর কমপ্লিট হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে কি হয়, এখানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে কোনো ইম্পালস যাবেই না। অ্যাট্রিয়া নিজের মতো করে বিট তৈরি করবে, ভেন্ট্রিকল নিজের মতো করে স্বতন্ত্র বিট তৈরি করবে। থার্ড ডিগ্রি হার্ট ব্লক অথবা কমপ্লিট এবি ব্লকের ক্রাইটেরিয়া কি কি, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া থাকবে, ভেন্ট্রিকল নিজের মতো করে বিট তৈরি করবে, হার্ট রেটটা 40, 50, 45 এরকম হয়ে যাবে। আপনি দেখবেন পিপি কনস্ট্যান্ট থাকবে, আর কনস্ট্যান্ট থাকবে, মানে পি অ্যাট্রিয়া থেকে যে পিটা তৈরি হবে, মানে এখানে অ্যাট্রিয়াল বিটটাও আলাদা হবে, ভেন্ট্রিকলের যে বিটটা আছে সেটাও আলাদা হবে। আর পি আর ভেরিয়েবল হবে, কারণ পি এর সাথে কিউআরএস কমপ্লেক্সের কোনো রিলেশন নাই, এখানে দেখলে বুঝতে পারবেন। এটা একটা কমপ্লিট হার্ট ব্লকের একটা ইসিজি। দেখেন এই যে পি ওয়েভটা আছে, এই পি ওয়েভের পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এরপরে এই পি থেকে এই পি এর দূরত্ব কত, 1 গড় 2, মানে এখানের মধ্যে কত 2 গড়, আর একদিকে অর্ধেক এদিকে অর্ধেক মিলে 3 গড়। এখানের মধ্যে 1 গড় 2 গড় 3 গড়, এই পি এর মাঝখানে মানে তিনটা লার্জ স্কয়ার, এই পি এবং এই পি এর মাঝখানেও তিনটা লার্জ স্কয়ার, মানে পিপি কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি যে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া থাকবে, কমপ্লিট হার্ট ব্লকের আপনার এই সাইডটা ক্রাইটেরিয়া থাকবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সিভিয়ার হার্ট ব্লক থাকবে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে। এখানে দেখেন একটা কিউআরএস থেকে আরেকটা কিউআরএস এর মাঝখানে 1 2 3 4 5 6, তাহলে 6 হলে এটার হার্ট রেট হচ্ছে 50। তা হার্ট রেট যদি 50 হয়, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া এই ক্রাইটেরিয়াটা মিলে গেল। এখন আসেন পিপি কনস্ট্যান্ট, মানে প্রতিটা পি এর মাঝখানে যে দূরত্ব সেটা কনস্ট্যান্ট থাকবে। এপি থেকে পি এর দূরত্ব, এপি থেকে পি এর দূরত্ব, এপি থেকে পি এর দূরত্ব, এটা হলো কনস্ট্যান্ট। হ্যাঁ, একটা কথা এখানে হচ্ছে দেখেন দুইটা পি ওয়েভ এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স, তাহলে এটা কি 2:1 এবি ব্লকের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এটা 2:1 এবি, যে কমপ্লিট হার্ট ব্লকের মধ্যে 2:1 এবি ব্লক হতে পারে, 3:1 এবি ব্লক হতে পারে, কিন্তু এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এরপরে আরআরটা কনস্ট্যান্ট থাকতেছে, দেখেন আরআরটা কনস্ট্যান্ট থাকলে কি হচ্ছে, এই যে এখানে এআর থেকে এআর এর দূরত্ব এখানে প্রায় 6 গড়, আবার এআর থেকে এআর এর দূরত্ব এখানেও প্রায় 6 গড়,
তাহলে আর কনস্ট্যান্ট, তাহলে প্রথম ক্রাইটেরিয়া কমপ্লিট হার্ড ব্লকের মধ্যে সেটা হচ্ছে আমাদের ব্র্যাডিকার্ডিয়া থাকবে, সেকেন্ড হচ্ছে পিপি কনস্ট্যান্ট থাকবে, থার্ড হচ্ছে আর কনস্ট্যান্ট থাকবে, আর পিয়ারটা ভেরিয়েবল থাকবে, মানে একটা পিয়ার এর সাথে আরেকটা পিয়ার ইন্টারভ্যালের কোনো মিল থাকবে না। দেখেন, ভাইয়া একটা কোশ্চেন ছিল ইসিজি তে, জি বলেন। সেখানে হচ্ছে এইখানে কি এসওএফ টা কি অনেক বেশি নেগেটিভ নাকি এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ, কি? এটা তো জাস্ট একটু দেখানো হলো, এখানে এসওএফ টাইপ প্রিডমিনেন্ট, ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, এখানে আর ওয়েভ আসলো এরপরে এস ওয়েভ আসলো আর কি, এস ওয়েভটা প্রিডমিনেন্ট, মানে এটাতে কিউআরএস টাকে নেগেটিভ বলতে পারেন। কিউআরএস নেগেটিভ মানে এসটা ডমিনেন্ট হবে, আর কিউআরএস পজিটিভ মানে আরটা ডমিনেন্ট হবে। ক্লিয়ার? ভাই এটা কি সব থার্ড ডিগ্রি আরেকবার যদি ব্লকের একটু ক্ষেত্রে বলতেন। থাকবে? না না, এটা সব থার্ড ডিগ্রি না, এটা তো জাস্ট আমরা আপনাকে বোঝানোর জন্য, আমরা থার্ড ডিগ্রি ব্লকের ইসিজি সামনে প্র্যাকটিসের জন্য দিচ্ছি, এটা আচ্ছা, বোঝানোর জন্য একটা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম? ফার্স্ট হচ্ছে যে কমপ্লিট হার্ড ব্লকের মধ্যে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া থাকবে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে পিপি কনস্ট্যান্ট থাকবে, নাম্বার 3 হচ্ছে আর কনস্ট্যান্ট থাকবে, মানে একটা আর থেকে আরেকটা আর এর দূরত্ব, মানে কিউআরএস কমপ্লেক্স, এই যে একটা আর এ একটা আর, এটা কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে আরেকটা কি বললাম, পিয়ারটা ভেরিয়েবল থাকবে, মানে পিয়ার ইন্টারভাল এখানে যদি ছোট 5 ঘর থাকে, পরেরটাতে 8-10 ঘর থাকবে, পরেরটাতে আরো ইয়ে থাকতে হবে, ভেরিয়েবল থাকবে। এই যে থার্ড ডিগ্রি ব্লকের এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে যে এ আর থেকে এ আর এর মাঝখানে যদি আমরা দেখি কয়টা ঘর, 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে যদি 7 হয়ে থাকে এটার হার্ট রেট কত আসবে? 42 হুম 42 42 আসবে। তো 40 তার মানে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া প্রেজেন্ট। এখন আসি আমরা পিপি দূরত্বটা যদি আমরা দেখি, যে এখানে একটা পি ওয়েভ, এখানে একটা পি ওয়েভ, দুইটার মাঝখানে এখানে বড় দুইটা ঘর দেখা যাচ্ছে, এখানে হাফ, এখানে হাফ হলে 3 ঘর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানেও 2 ঘর, এখানে হাফ হাফ মিলে 3 ঘর হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি কিউটা কোথায়? জি, কিউ আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কিউ ওয়েভ সব সময় থাকবে এমন না, কিউ ওয়েভ খুবই ছোট থাকে এবং অনেকগুলো ইসিজি তে কিউ ওয়েভ থাকেই না। হ্যাঁ, কিউ ওয়েভ না থাকাটা, কিউ ওয়েভ এর কোনো সিগনিফিকেন্ট নাই, কিউ ওয়েভ থাকাটা সমস্যা। কিউ ওয়েভ আচ্ছা যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ইসিজিটা মোটামুটি, ইসিজি নিয়ে আপনার টেনশনটা একটু কমে যাবে। আচ্ছা 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 কিউ ওয়েভটা খুব ছোট থাকে, আর ম্যাক্সিমামে কিউ ওয়েভটা থাকে না। এখানের মধ্যে তো এস ওয়েভ আছে এই ইসিজি তে? না নাই। এখন কিউ থাক বা না থাক, এস থাক বা না থাক, এটাকে কিন্তু আমাদের কি বলা হবে? কিউআরএস কমপ্লেক্স বলা হবে। এই ইসিজিটার দিকে লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন এটাতে কি দেওয়া হয়েছে। কমপ্লিট হার্ট ব্লকের একটা ইসিজি, এই যে পিপি এর কোনো মিল নেই, ভেরিয়েবল সবগুলো। আচ্ছা, কজ অফ কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক মূলত হয় ইনফিরিয়র এমআইতে। তো ইনফিরিয়র এমআইতে কি হয়? রাইট করোনারি আর্টারিটা ব্লক হয়ে যায়। রাইট করোনারি আর্টারিতে যখন অক্লুশন হয়ে যায়, রাইট করোনারি আর্টারি আপনার যে এভি নোড আছে, এভি নোডের মধ্যে 90% সাপ্লাই দেয়। তো যখন রাইট করোনারি আর্টারি ব্লকেজ হবে তখন আপনার এভি নোড কিন্তু সাপ্লাই পাবে না। যখন এভি নোডটা ড্যামেজ হয়ে যাবে তখন অ্যাট্রিয়া থেকে আমাদের জানি ভেন্ট্রিকলে ইম্পালসটা আসার সময় এভি নোড হয়েই আসে। এখন যদি এভি নোডে ড্যামেজ হয়ে যায় তাহলে অ্যাট্রিয়াম থেকে কোনো ইম্পালস ভেন্ট্রিকলে আসতে পারবে না। তখন অ্যাট্রিয়া আলাদা বিট তৈরি করবে, ভেন্ট্রিকল আলাদা বিট তৈরি করবে, তাহলে ইনফিরিয়র এমআইতে কমপ্লিট হার্ট ব্লক হয়। এই কারণে ইনফিরিয়র এমআইটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, ইনফিরিয়র এমআইতে কমপ্লিট হার্ট ব্লক হয়, কমপ্লিট হার্ট ব্লক হয়ে পেশেন্ট কার্ডিওজেনিক শকে চলে যায় এবং মোস্ট অফ দ্য পেশেন্ট মানে ইনফিরিয়র এমআইতে মারা যায়। ইনফিরিয়র এমআইতে এটা এমআই ম্যানেজমেন্টে আমরা সামনে বলবো যে আমরা যে নাইট্রোগ্লিসারিন দিই সেটা কন্ট্রাইন্ডিকেটেড। যখন পেশেন্ট মানে হার্ট অ্যাটাক নিয়ে আসবে, চেস্ট পেন নিয়ে আসবে, তখন একটা ইসিজি করে দেখতে হবে যে তার কি ইনফিরিয়র এমআই হয়েছে নাকি আদার্স কিছু, তারপরে আপনি নাইট্রোগ্লিসারিন দিবেন চেস্ট পেনের জন্য। ইনফিরিয়র এমআই হলে দেওয়া যাবে না। ইনফিরিয়র এমআই বুঝবো এই ক্লাসটাকে আলাদা হবে? না, ইনফিরিয়র এমআই আমরা সামনে বুঝাবো, এমআই ক্লাসের মধ্যে বুঝতে পারবেন ঠিক কোন আছে। কোন লিড দেখলে আপনি বুঝবেন ইনফিরিয়র এমআইটা একটু পরে, মানে কালকের ক্লাসে, ইনশাআল্লাহ কালকের ক্লাসে বুঝবেন, নেক্সট ক্লাসে আর কি। জি জি
আচ্ছা, এখন ওই যে একজনে প্রশ্ন করেছিলেন যে 2:1 ব্লক আর কমপ্লিট হার্ড ব্লক দুইটার মধ্যে তো মানে এই পিপি একটা বিষয়ের কথা বলেছেন, কে যেন প্রশ্ন করলেন? জি ভাই, আমি কোশ্চেন করেছিলাম। হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন যে ভাইয়া এখানে দুইটা পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স আসছে। QRS আসছে, তার মানে এটা 2:1 ব্লক বলতে পারতেছি কিনা, এমনই তো ছিল কোশ্চেনটা। জি জি। আপনার কোশ্চেনটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এখন এটাকে আমরা দেখব, মানে দুইটার মধ্যে আমরা যাতে কনফিউজড না হই। দেন 2:1 ব্লকের মধ্যে পিপি কনস্ট্যান্ট, ঠিক আছে, আর কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু পি আর উইল বি কনস্ট্যান্ট। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হুইচ হেল্প ইউ ইন ডিফারেন্সিয়েট। হ্যাঁ, মানে 2:1 ব্লকের মধ্যে পি আর টাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তার মানে পিপি যেমন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এরপরে হচ্ছে পি আর উইল বি কনস্ট্যান্ট, নো মিসিং পি, মানে কোনো পি ওয়েভ মিস হবে না। হ্যাঁ, আর কমপ্লিট হার্ড ব্লকের মধ্যে আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানের মধ্যে পিয়ারটা মানে পিয়ার ইন্টারভাল প্রতিটার মধ্যে 5 ঘর হলে প্রথম পিয়ার ইন্টারভালটা যদি 5 স্মল স্কয়ার হয়, সেকেন্ডটাও ওইটা হবে, থার্ডটাও ওইটা হবে। কিন্তু কমপ্লিট হার্ড ব্লকের মধ্যে পিয়ার ইন্টারভালটা হবে ভেরিয়েবল। কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি, এবার কিউআরএস। হ্যাঁ, তাহলে এখানে দে হার্ড ব্লক, এখানে একটা কবিতা দিয়ে হার্ড ব্লক বুঝাইছে। এটা দেখেন একটু, এটা দেখলে মোটামুটি আপনি বুঝে যাবেন। মুভিস মানে একটা হেলদি ইসিজি, একটা মুভিস টাইপ 1 আর একটা মুভিস টাইপ 2 এখানে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন যে এখানের মধ্যে পি ওয়েভ আছে, এরপরে মুভিস টাইপ 1 এর মধ্যে কি হচ্ছে, আপনার পি এর ইন্টারভালটা এখানে দেখেন মোটামুটি 6-7 ঘরের মতো আছে, এখানের মধ্যে এটা আরো বড় হয়ে গেছে, এখানে আরো বড় হয়ে গেছে। পি এর ইন্টারভাল মানে প্রোগ্রেসিভলি বড় হতে হতে হঠাৎ করে একটা পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে এটা সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক মুভিস টাইপ 1। আর এখানের মধ্যে দেখেন পি এরটা কনস্ট্যান্ট, পি এরটা কনস্ট্যান্ট, পি আর কনস্ট্যান্ট, কিন্তু মাঝে মধ্যে একটা ড্রপ মানে বিট নাই, পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স, একটা ড্রপ বিট পাওয়া যাচ্ছে। তাহলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর কমপ্লিট হার্ড ব্লক, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস নেব। মোটামুটি বেসিক কনসেপ্টটা কি আপনাদের বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। এখন কমপ্লিট হার্ড ব্লকের ট্রিটমেন্ট কি পার্মানেন্ট পেসমেকার। তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। তো আজকের কোশ্চেন নিয়ে আপনারা মোটামুটি থাকবেন। আমাদের আগের ব্যাচের কিছু আছেন, খুব ভালো মডারেটর আমরা নিয়োগ দিছি আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। আপনারা যদি থাকেন, মানে মেসেঞ্জারে যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে এই যে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আমি একটু যদি সামারি করি, তাহলে সেখানে আমাদের আলোচনা করা হয়েছে পি পালমোনারি, পি মাইট্রালি, এরপরে ইনভার্টেড পি ওয়েভের আলোচনা করা হয়েছে। আর এদিক দিয়ে আসে আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, জাংশনাল রিদম, এরপরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর এখানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, আর সেকেন্ড ডিগ্রি মুভিস টাইপ 1, টাইপ 2, আর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি? ভাইয়া, এই স্লাইড গুলো কি আপনারা শেয়ার করবেন মানে পিডিএফ আকারে? পিডিএফ আকারে অ্যাকচুয়ালি এগুলো তো ডাব্লিউপিএস এ করা, এখন পিডিএফ এ করতে হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নোট দিয়েন। হ্যাঁ, আমি আচ্ছা তাহলে আচ্ছা। আর ভিডিওগুলো ভাইয়া কতদিন যাবত থাকবে ফেসবুকে? ভিডিওগুলো আপনি যদি আল্লাহর রহমতে যদি ফেসবুক যতদিন থাকে ইনশাআল্লাহ ততদিন থাকবে। আর আপনাদের আরেকটা কথা এটা বলে দিচ্ছি, আপনারা কেউ যদি বুঝতে না পারেন, গ্রুপ মেসেঞ্জারে জিজ্ঞেস করতে যদি সমস্যা হয়, পার্সোনাল মেসেঞ্জারে ইনবক্সে জানাবেন ইনশাআল্লাহ। মানে এটা আমরা সিসিআর অ্যাকচুয়ালি এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আপনারা যারা কোর্স করবেন, কোর্স করে অন্তত বেসিক জিনিসগুলো যাতে আপনারা বুঝতে পারেন, এমন যাতে করে পরবর্তীতে আপনারা ইন্টারপ্রেট করতে করতে, আমাদের ফেসবুকে দেখবেন অনেক ইসিজি গ্রুপ আছে, আপনারা যখন আমাদের 10টা ক্লাস শেষ হয়ে যাবে সবগুলো ইয়েতে গিয়ে আপনাদের প্রথম মনে হবে কিছুই পারতেছেন না, কিন্তু কোনো সমস্যা না, আরেকজন ইন্টারপ্রেট করবে, যারা আরো পারতেছে তারা ইন্টারপ্রিটেশন করবে, ইন্টারপ্রিটেশন যত বেশি করবেন তত শিখতে পারবেন। এগুলো টোটালি প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? কারণ এই যে সবগুলো বিষয় এখন তো 2টা ক্লাস একসাথে হলো, অনেকগুলো ইনফরমেশন আজকে সব সহজ মনে হচ্ছে, কিন্তু 2-4 দিন পরে এগুলোই আবার ভুলে যাবেন। তাই একটু খুব বেশি বেশি ইন্টারপ্রিটেশন করতে হবে। খুব মানে এখানে তো আমরা জাস্ট দেখাচ্ছি, কিন্তু ইসিজি প্যাটার্ন গুলো বিভিন্ন প্যাটার্ন নিয়ে আসতে পারে, ওইগুলো যত বেশি ইন্টারপ্রেট করবেন তত বেশি শিখতে পারবেন। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জার বক্স আছে সবার জন্য উন্মুক্ত,
ইনশাআল্লাহ ওখানে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া স্লাইড গুলো একটু দিয়ে দিলে ভালো হতো, আমরা হ্যাঁ, স্লাইড গুলো দেখতে দিয়ে পারতাম। দিচ্ছি আপু, আমি দিয়ে দিচ্ছি। আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক দিন, দিয়ে দেবো। আর আমি চেষ্টা করতেছি, এটা পিডিএফ করা আছে। আপনারা কি প্রথম স্লাইডটা দিয়েছে ওটা ডাউনলোড করতে পারছিলেন? ভাই প্রথম স্লাইডটাও পারি নাই ভাই ডাউনলোড করতে। এটা ওই আচ্ছা, আমি যদি ওই করতে নাও পারি, আমি স্লাইড গুলো স্ক্রিনশট করে হলো দিয়ে দিচ্ছি, তাহলে সবাই মোটামুটি একটু ডাউনলোড করে নিতে পারবেন। জি ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া ওই যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক নিয়ে কি আলাদা ক্লাস আছে? জি জি আছে। ওটা তো এটা রাইট বান্ডেল ব্রাঞ্চ লেফট ডাউন আমাদের বেসিকের মধ্যে, এটা আমরা একবার আপনাদেরকে বুঝাবো। এরপরে ওটা নিয়ে আলাদা আরেকটা ক্লাস আছে। আচ্ছা 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 ভাইয়া, আচ্ছা। আপনারা সব ভাইয়া আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইয়া, এই যে মানে এই পুয়ার প্রোগ্রেশন অফ আর ওয়েভ, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এটা আছে। আপনি জাস্ট কালকের ক্লাসটা করেন, এগুলো আমরা খুব সুন্দরভাবে সাজাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখনো তো আরো ওয়েবে যাই নাই তো, আমরা আজকে মাত্র পি ওয়েব আর পিয়ার ইন্টারভেল। আর ওয়েবে কি আমরা এখনো গিয়েছি? না না ভাইয়া। আমাদের কিউ আছে, আর এস আছে, কিউআরএস নিয়ে আমাদের একটা ক্লাস আছে। হ্যাঁ, ওটাতে দেখবেন আচ্ছা যে আপনি ওটা যখন করবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, আমরা বন্ধ করে দিচ্ছি সবাই।